আমার বাবা ছিলেন একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার। যখন তার বয়স হতে থাকলো আর কর্মক্ষম হয়ে পড়লেন, তখন তিনি তার জায়গায় আমাকে কাজে লাগিয়ে দেন। তখন আমার বয়স ছিল 24 বছর। অ্যাম্বুলেন্স ড্রাইভিংয়ের পেশায় প্রথম আমার খুবই সমস্যা হতো। ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন রকমের লাশগুলো দেখতে দেখতে আমি ডিপ্রেশনে চলে যেতাম। কখনো কোনো লাশকে হাসি মুখে দেখলে, কখনো দেখতাম চিন্তা গম্ভীর মুখে। এক একটা লাশের চেহারায় যেন এক একটি রহস্য। বেশিরভাগ জোয়ান ছেলেদের লাশ নিয়েই আমার কাজ ছিল। বাচ্চা মহিলার বৃদ্ধদের লাশও বহন করতাম। এক একজনের মৃত্যু এক এক রকম। কারো কারো দেহ দেখলে মনে হতো বিভৎসতার চরমে হয়তো এই লাশটি। এইসব দেখতে দেখতে আমার খাওয়া দাওয়া আর শরীরের স্বাস্থ্যের অবনতি হয়ে যেত। সারাদিন চোখের সামনে ঘুরে বেড়াতো লাশ আর লাশ। কখনো কোনো লাশের দেহ আধা কাটা, পুড়ে ছাই হওয়া, মুখের থেতলে যাওয়া, অ্যাক্সিডেন্টে সম্পূর্ণ শরীর দুমড়ে মুচড়ে যাওয়া বা মাথা, মগজ ও পেটের নাড়ি ভুঁড়ি বের হয়ে যাওয়া লাশ উদ্ধার করতে হতো। তাদের এরকম অবস্থাগুলো কখনোই চোখ বা মন থেকে মুছতে পারতাম না। কিন্তু এত কিছু সত্ত্বেও পরিবারের হাল ধরার জন্য কাজ চালিয়ে যাই। শত বাধা বিপত্তি আর নিজের ভয়কে উপেক্ষা করে প্রতিদিন কাজে বের হতাম। আমার সাথে একজন হেল্পার ছিল, নাম মামুন, ছদ্মনাম। মামুন আমার আগে থেকে এই কাজ করে। তার নানান রকমের অভিজ্ঞতা আছে আর সাহসও হেবে। আমার আর মামুনের শিফট ছিল রাতে। আমার জন্য সবচেয়ে কঠিন ছিল লাশ উঠিয়ে গাড়িতে রাখা আর এক একটা লাশের বিভৎস অবস্থা নিজের চোখে দেখা। শুরুর দিকে যখন আমি কাজ করতাম তখন আমার সাথে ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটেনি। শুধু লাশগুলোর বিভৎস অবস্থায় আমাকে ট্রমায় ফেলে দিত। আমি যেন প্রায় হাসতে ভুলে গিয়েছিলাম। কিন্তু মামুন সবসময় আমার মনে সাহস জোগাতো, অভয় দিত আর কখনোই আমাকে একা ছাড়তো না। সে খুবই কঠিন প্রকৃতি ছিল, যেন ভয় তাকে স্পর্শ করতে পারে না। অবশ্য তার এরকম অভ্যাসের কারণ একসময় আমি জানতে পারি। একদিনের ঘটনা, একটি সিলিন্ডার গ্যাসের দোকানে বিস্ফোরণ হয়। এ যেন বোমা ফাটার মতো অবস্থা। সেখান থেকে আমাদেরকে এমার্জেন্সি কল করা হয়। কল আসার পর সাথে সাথেই আমি আর মামুন অ্যাম্বুলেন্স নিয়েই ঘটনাস্থলে ছুটে যাই। সেখানে গিয়ে দেখি চারিদিকে আগুন দাউ দাউ করে জ্বলছে। এ যেন কোনো ছবি দৃশ্য, যেখানে দুর্বৃত্তরা বোমা ফাটিয়েছে। আমাদের অ্যাম্বুলেন্স সহ আরও অনেক অ্যাম্বুলেন্স চলে এলো। সবাই যে যার মতো করে রোগীদের স্টেজে উঠিয়ে অ্যাম্বুলেন্সের মধ্যে রাখছে আর বিদ্যুতের গতিতে হাসপাতালের দিকে ছুটছে। আমি আর মামুন এ পর্যন্ত 3টা রোগীকে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে উঠিয়ে দিয়েছিলাম। তবে অন্য যারা অ্যাম্বুলেন্সে, তারপর 4র্থ রোগীকে যখন স্ট্রেচারে উঠাই তখন দেখলাম তার সম্পূর্ণ শরীর ঝলসে গেছে, কিন্তু এখনও সে মৃত্যুবরণ করেনি। নিবো নিবো মোমের বাতির মতো তার প্রাণটা জ্বলছে, নিভছে এমন অবস্থা। শুধু চোখ দুটো ভালো আছে, কিন্তু তার চোখে যেন অনেক কথা আর আতঙ্ক মিশে একাকার হয়ে গেছে। মামুন আর আমি তাকে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সের ভেতরে রাখলাম। খেয়াল করলাম সে কি যেন একটা বলতে চাচ্ছে, তাই আমি আমার কান তার মুখের সামনে নিলাম। সে বলল, আমার ছোট ছোট বাচ্চা আছে। বলতে বলতে তার ঝলসানো হাত দিয়ে আমার হাতটা চেপে ধরল। সাথে সাথেই তার ঝলসানো হাতের কিছু গোশত আমার হাতে লেগে গেল। আমি অবস্থান নিতে না পেরে কোনো রকম তার হাত থেকে আমার হাতটা ছাড়িয়ে নিলাম আর দ্রুত গতিতে অ্যাম্বুলেন্সের ড্রাইভিং সিটে গিয়ে বসলাম। শরীরের সমস্ত শক্তি দিয়ে দ্রুত হাসপাতালের দিকে গাড়ি টান দিলাম। মামুন তার সাথে অ্যাম্বুলেন্সের পেছনে ছিল, ক্রমাগত তাকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে। রোগীর প্রতি আমার মায়াও হচ্ছিল, তাই বারবার পেছন ফিরে দেখছিলাম জীবিত আছে কিনা। একবার দেখলাম মামুন কিচেনে একটা তার পকেটে ঢোকাচ্ছে, কিন্তু ওই দিকে আর অত খেয়াল করলাম না। পথ চলতে চলতে একসময় রোগী অ্যাম্বুলেন্সের মধ্যে মৃত্যুবরণ করে। তার মরদেহটি আমরা হাসপাতালে নিয়ে গিয়ে মর্গে দিয়ে আসি। পরের দিন ময়নাতদন্ত শেষ হলো। ওই লাশ তার পরিবারের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের উপরেই পড়ে। এই দায়িত্ব পেয়ে আমার মনের মধ্যে কেমন জানি অশান্তি লাগছিল, কিন্তু কি আর করার, কাজ তো করতেই হবে। মরদেহ আমি আর মামুন অ্যাম্বুলেন্সে উঠিয়ে দিলাম। এবার অ্যাম্বুলেন্সের পিছনে লাশের সাথে তার ভাই ছিল, আমি আর মামুন সামনের সিটে। তারপর এক সময় আমরা দেশের বাড়িতে পৌঁছে গেলাম। অ্যাম্বুলেন্স থেকে মরদেহ নামিয়ে উঠানে রাখলাম। সে সময় লাশের হাত আমার হাতের সাথে ছোঁয়া লাগে। কেন যেন মনে হলো লাশটা ইচ্ছে করেই তার হাতটা আমার হাতের সাথে লাগিয়েছে। মুহূর্তে আমি কোমার মধ্যে চলে গেলাম। এমন সময় উপস্থিত এক লোক কাঁদতে কাঁদতে বলল, আহারে, আজ সে বেতন পেয়েছিল, ভেবেছিল পরিবারের জন্য আর মেয়ের পড়াশোনার জন্য কিছু বই খাতা কিনবে। এগুলো বলে আর্তনাদ করতে লাগলো। আমি আর মামুন চলে আসলাম। সেদিন আমার আর ইচ্ছে করছিল না কাজ করতে, কিন্তু ছুটির কোনো সম্ভাবনা নেই। আমরা আবার সিলিন্ডার বাস্ট হওয়ার জায়গায় গিয়ে অন্যান্য রোগী আনতে লাগলাম। খাওয়ার সময় নেই, খাবার আমাদেরকে হাসপাতাল থেকে দেয়া হতো,
তবে কোনো স্পেশাল খাবার না, খুবই সাদামাটা আর স্বাদহীন খাবার। মামুন আমাকে বলল, চলেন আজকে সামনের দোকান থেকে বিরিয়ানি খাই। আমি বললাম, না রে ভাই, অত টাকা নেই। মামুন বলল, আরে ভাই, আপনি চলেনই না, টাকার চিন্তা করতে হবে না। তারপর ওর জোরাজলিতে গেলাম বিরিয়ানি খেতে। দুজনে ভরপেট বিরিয়ানি খেলাম। বিল দেওয়ার জন্য যেই কিনা পকেটে হাত দিয়ে মানিব্যাগ বের করে খুললাম, দেখলাম 1000-এর কয়েকটি নোট। মামুন আমার আর আমি মামুনের আর্থিক অবস্থা ভালো করে জানতাম, তাই 1000-এর কয়েকটি নোট মানিব্যাগে দেখে হতভম্ব হয়ে গেলাম। এমন সময় আমার চোখে ভেসে উঠল ওই দৃশ্যটি, যখন আমি অ্যাম্বুলেন্স মামুনকে তার পকেটে কিছু রাখতে দেখেছিলাম। আমার বুঝতে একটু বাকি রইল না যে এই টাকা কোথা থেকে এসেছে। ব্যাপারটা বুঝতে পেরে আমি মামুনকে জিজ্ঞাসা করলাম যে ও এই টাকা কোথা থেকে পেয়েছে। মামুন হকচকিয়ে গেল, আর আমি যে বিষয়টা সন্দেহ করেছিলাম তা সম্পূর্ণ অস্বীকার করলো। কিন্তু আমিও নাছর বান্দার মতো তাকে জিজ্ঞাসাবাদ করেই চলেছি। এক পর্যায়ে সে স্বীকার করে যে এই টাকাগুলো উপরে যাওয়া লোকটির কাছ থেকে নিয়েছিল, আর আমার মানিব্যাগে কয়েকটি নোট রেখে দেয়, বাকি টাকা নিজে রাখে। আমি আমার কাছে থাকা টাকাগুলো আর তার কাছে থাকা সমস্ত টাকা নিয়ে একসাথে করি 25,000 টাকা প্রায়। তারপর সবগুলো টাকা একটি খামের মধ্যে ভরে ওই লোকটির বাড়িতে চলে যাই মামুনকে নিয়ে। তার বাড়িতে পৌঁছে যখন দরজায় টোকা দেই, তখন আনুমানিক 15 বছরের একটি মেয়ে দরজা খোলে। আমরা কিছু না বলে শুধু খামটি দিয়ে চলে আসি। সেদিন রাতে আমার খুবই শান্তির ঘুম হয়। এই কাজে ঢোকার পর থেকে এটি ছিল আমার প্রথম আরামের ঘুম। তবে পরের দিন আমি হাসপাতালে কথা বলে মামুনকে পরিবর্তন করে অন্য এক হেল্পারের জন্য আবেদন করি, কারণ আমি এই কাজে অনেক নৃশংসতা দেখেছি। কিন্তু মামুনের কাজের মতো এমন হীন মনোভাব সেদিন প্রথম দেখেছিলাম। হাসপাতাল থেকে আমার অনুরোধ মেনে নেওয়া হয়, আর আমাকে একজন নতুন হেল্পার দেওয়া হয়। তার নাম রহিম, ছদ্মনাম। কিন্তু এখন আমি রহিমের ওপর নজর রাখতাম সবসময়। ভাবতাম সেও কিনা আবার মামুনের মতো কোনো কাণ্ড ঘটায়। তারপর রহিমের সাথে কাজ করতে করতে আমার বেশ দীর্ঘ সময় কেটে যায়, কিন্তু সেরকম কিছু কখনোই চোখে পড়ে না। রহিমকে অনেক মাসুম মনে হতো। সে সবসময় আমার সাথে তার মৃত বাবার কথা বলতো আর তার জন্য দোয়া করত। বাবার কাছ থেকে শেষ স্মৃতি হিসেবে রহিমের কাছে একটি কলম ছিল। সবসময় সে ওই কলমটি দেখত আর বাবাকে মনে করতে থাকতো। রহিমের পড়াশোনা করার অনেক ইচ্ছে ছিল, কিন্তু দায়িত্ব তাকে আর পড়তে দিল কোথায়। ধীরে ধীরে আমি তাকে বিশ্বাস করতে শুরু করলাম। সেও আমাকে সর্বক্ষণ ভাই ভাই করত। একদিন আমরা এক লাশ আনতে যাই, মহিলার লাওয়ারিশ লাশ। আমরা পৌঁছে দেখলাম মহিলার ঘরের মধ্যেই তার লাশ, চোখ দুটি খোলা। মহিলার আশেপাশের লোকজনেরা কল দিয়েছিল, সেখানে পুলিশ উপস্থিত। পুলিশ জিজ্ঞাসাবাদ আর কিছু ফর্মালিটি পুরা করার পর আমরা লাশ নিয়ে অ্যাম্বুলেন্সে উঠি। বেশ অনেকটা সময় দেরি হয়ে গেছে ফর্মালিটি পূরণ করতে করতে। আমি স্পিডে গাড়ি চালাতে লাগলাম। রহিম আর আমি একে অপরের সাথে কোনো কথা বলছিলাম না। অ্যাম্বুলেন্স চালাতে চালাতে একসময় কিছু একটার সাথে এত জোরে গাড়ি ঝাঁকি খেলো যে আমার আর রহিমের মাথা অ্যাম্বুলেন্সের ছাদের সাথে বাড়ি খেলো, আর মহিলার লাশটাও স্ট্রেচার থেকে অর্ধেক নিচে নেমে গেল। আমি তাড়াতাড়ি গাড়ি থামিয়ে মাথায় হাত বোলাতে বোলাতে নিচে নামলাম, দেখার জন্য যে কিসের সাথে গাড়ি এত জোরে ঝাঁকি লাগলো। আমার সাথে সাথে রহিমও নামলো। আমি গাড়ির নিচে উঁকি মেরে দেখলাম কিছুই নেই, কিন্তু কিছুই না থাকলে এরকম ঝাঁকি কিভাবে লাগলো। রহিমও গাড়ির আশেপাশে ভালো করে দেখছিল, কিন্তু ইতিমধ্যে আমি যা লক্ষ্য করলাম ভাগ্যিস রহিম তা দেখেনি। আমি দেখলাম অ্যাম্বুলেন্সের ড্রাইভিং সিটের সামনে একটা মেয়ে বিয়ের সাজে দাঁড়িয়ে আছে, পরনে বৌদের মতো লাল জামা আর হাতে গলায় গয়নাগাটি। সে এক জায়গাতেই ঠায় দাঁড়িয়ে আছে। আমি ভাবলাম রহিম ছোট মানুষ, এই দৃশ্য দেখে খুব ভয় পাবে। যদিও এই রকম ভৌতিক অভিজ্ঞতায় সেই দিনটি আমার জন্য প্রথম ছিল। তারপরও রহিমকে বললাম, তুই ভালো করে শুধু গাড়ির নিচে দেখ। আর আমি অর্ধেক পরে যাওয়া লাশটা আবার সিটে রাখতে গেলাম। গিয়ে দেখলাম মহিলার লাশের মাথার কাপড়টা সরে আছে, আর তার চোখ দুটো আগের মতোই মেলা। লাশের খোলা চোখ আর অ্যাম্বুলেন্সের সামনে বিয়ের সাজে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে দেখে আমার প্রায় রক্তহীন হয়ে যাওয়ার মতো পরিস্থিতি। আমি তাড়াতাড়ি উঠে কাপড় দিয়ে যেই কিনা লাশের মাথা ঢেকে দিতে যাব, এমন সময় দেখলাম লাশের চোখ দুটো পলক ফেলছে। এই দৃশ্য দেখে আমার ভেতরটা ধক করে উঠল। মনে করলাম হয়তো আমার ভুল ধারণা, তাই তাড়াতাড়ি লাশের মুখে কাপড় দিয়ে দরজা লাগিয়ে দিলাম। এমন সময় রহিম ভয়ার্ত কণ্ঠে আমাকে ডেকে বলল, ভাই ভাই, অ্যাম্বুলেন্সের সামনে বউ। এটা শুনে আমি বুঝতে পারলাম এতক্ষণে রহিমের চোখে ওই দৃশ্য ধরা পড়েছে, কিন্তু না জানার ভান করে বললাম, ওসব বাদ দে, তাড়াতাড়ি গাড়িতে ওঠ, যেতে হবে। আমি দ্রুত গাড়ি স্টার্ট দিতে চাচ্ছিলাম, কিন্তু গাড়ি স্টার্ট নিচ্ছে না। পিছনে লাশ, সামনে একটি অশরীরী বউ, সম্পূর্ণ রোড ফাঁকা। আমরা যতই এই কাজের সাথে অভ্যস্ত হই না কেন, দিন শেষে তো সাধারণ মানুষই।
ভয়ে রহিম আর আমার শরীরের রক্ত জমাট বাঁধার অবস্থা। এমন সময় লক্ষ্য করলাম ওই বউটি গাড়ির কাছে আসছে। প্রথমে তো শুধু দাঁড়িয়েছিল, যদিও আমার মনে হয় সে আমাদের উপস্থিতি তখনও দেখেছিল, কিন্তু এখন সরাসরি গাড়ির সামনে আসতে শুরু করেছে। এই অবস্থা দেখে এখন তো রহিম চেঁচামেচি শুরু করেছে, বলছে, ভাই ভাই তাড়াতাড়ি স্টার্ট দাও, ওই অদ্ভুত বউ তো আমাদের দিকে আসছে। আমার ভয় লাগে, তুমি তাড়াতাড়ি করো। যদিও আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছিলাম, কিন্তু রহিমের চিল্লাচিল্লিতে ক্রমশই আরও বেশি আতঙ্কিত হতে লাগলাম। কোনো রকম জোরে জোরে আল্লাহর নাম পড়তে পড়তে গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু কোনোভাবেই গাড়ি স্টার্ট নিচ্ছে না। ওপর থেকে সে বিভৎস ভয়ঙ্কর বউ গাড়ির কাছে এসে পড়েছে। আর মাত্র 5-6 কদম বাকি। আমি চিন্তা করলাম, এখন যদি গাড়ি স্টার্ট না নেয় তাহলে আমার আর রহিমের এই লাশ ও গাড়ি এখানে রেখেই পালানো ছাড়া বাঁচার অন্য কোনো উপায় থাকবে না। এমন সময় আল্লাহর অশেষ মেহেরবানিতে গাড়ি স্টার্ট নিল। আমি আর 7-5 না ভেবেই ফুল স্পিডে গাড়ি চালাতে লাগলাম। আর সাইড মিনারে খেয়াল করলাম বউটি গাড়ির পিছনে দৌড়াচ্ছে। ইতিমধ্যে নতুন ভয়ের উদয় হলো। মনে হলো হঠাৎ পিছনে থাকা লাশটি যেন অ্যাম্বুলেন্স ভেঙে বের হয়ে যাবে। সাথে সাথে অ্যাম্বুলেন্স ভারী হয়ে গেল। ফুল স্পিডে চালানোর পরেও মনে হচ্ছে গাড়ি যেন চলছেই না। আবার পেছনে নতুন বউ সেজে থাকা অশরীরী পিছু করছে। অ্যাম্বুলেন্সের মধ্যে থাকা লাশের গুঙ্গানির আওয়াজে রহিম কাঁপতে লাগলো। যেহেতু আমার জীবনেও সেটি ছিল প্রথম বিভৎস ভৌতিক ঘটনা, তাই ভয়ে রহিমকে সান্ত্বনা দিতে পারছিলাম না। আমার নিজেরই অবস্থা খারাপ। জোরে জোরে আল্লাহর নাম নিতে নিতে কোনো রকম হাসপাতালে এসে পৌঁছালাম। গাড়ি থামানোর পর পেছনে তাকিয়ে দেখলাম সেই অশরীরী বউ নেই। অ্যাম্বুলেন্সের ঝাঁকুনিও বন্ধ হয়ে গেছে, গঙ্গানির শব্দও শেষ। তাড়াতাড়ি স্টাফদের ডেকে লাশ বুঝিয়ে দিলাম। তারপর আমি আর রহিম সামনে থাকা বেঞ্চের ওপর বসলাম। এখন রহিম কিছুটা শান্ত, কিন্তু ভয় কাটিয়ে উঠতে পারেনি। তার কাছে বসে অভয় দিয়ে বললাম, এটা তো আমাদের জীবনেরই অংশ। প্রায় সময়ই এরকম লোমহর্ষক অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে, ভয় পাস না। এমন সময় রহিম মাথা ওঠালো, দেখলাম এখনও কাঁদছে। আমাকে বলল, ভাই আমার বাবার দেয়া সেই কলমটি সেখানে ফেলে এসেছি। আর এতটুকু বলতেই আমি থমকে গেলাম, কারণ ওই কলমটি রহিমের জন্য খুবই মূল্যবান ছিল। তার বাবার দেয়া শেষ স্মৃতি। সে কলমটি সবসময় নিজের কাছে রাখত আর বলতো, জানেন ভাই, এই কলমটি আমার সাথে থাকলে এমন মনে হয় যেন আমার বাবা আমার সাথে আছে। আমি তাকে অনেকবার বলেছিলাম কলমটি বাসায় কোথাও সুন্দর করে রেখে দিতে, কিন্তু সে সবসময় নিজের সাথেই রাখত। সেই সময় ভাবুক হয়ে আমি এক চরম ভুল সিদ্ধান্ত নিয়ে নিই। রহিমকে বলি, তাড়াতাড়ি ওঠ, আমাদের যেতে হবে। রহিম বলল, কোথায়? আমি বললাম, কথা না বলে তাড়াতাড়ি চল, নয়তো নতুন এমার্জেন্সি কেস আসলে আর যাওয়া হবে না। তারপর রহিমকে অ্যাম্বুলেন্সে উঠিয়ে আবার ফিরে চললাম ওই জায়গায় যেখানে গাড়ি থামিয়েছিলাম। রহিম দেখলো আমি তাকে সেই জায়গায় নিয়ে এসেছি যেখানে ভয়ে সে কলমটি হয়তো ফেলে এসেছে। আমি বললাম, এখন নাম আর তাড়াতাড়ি চল, দুজনে মিলে কলম খুঁজি। আমার মনে হয় এখানে পেয়ে যাব। দুজনেই খুঁজতে আরম্ভ করলাম। 2-3 মিনিট খোঁজার পর কলমটি আমি খুঁজে পেলাম। পেয়ে আলহামদুলিল্লাহ বলে রহিমকে ডাকলাম। আমার হাতে কলমটি দেখে রহিম আবার কান্না করে দিল। আমি বললাম, এখন কান্নার সময় নেই, তাড়াতাড়ি গাড়ির কাছে চল। আমরা গাড়ির দিকে যাচ্ছিলাম। এমন সময় দেখলাম ওই অশরীরী বউ আমার দিকে তাকিয়ে আছে। এবার আমার সাথে সাথেই রহিমও দেখেছে। আমরা গাড়ি থেকে 5-6 কদম দূরে, আর অশরীরীটি একদম আমাদের গাড়ির কাছে। আমরা সেখানে থমকে দাঁড়িয়ে গেলাম আর আশেপাশে দেখতে থাকলাম। হঠাৎ আমার নজরে পড়ল আমাদের পেছন দিকে কিছুটা দূরে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, যেটা কলম খোঁজার ধ্যানে আগে চোখে পড়েনি। আমি রহিমকে বললাম, যত দ্রুত সম্ভব হয় আয়াতুল কুরসি পড়তে পড়তে ওই গাড়ির দিকে দৌড় দে। আমি আর রহিম তৎক্ষণাৎ আয়াতুল কুরসি পড়তে পড়তে ওই দিকে দৌড় দিলাম। একেবারের জন্য আমরা পিছন ফিরে দেখিনি। গাড়ির সামনে এসে আমি জানালায় ঠকঠক করতে শুরু করলাম। দেখলাম ভেতরে মধ্যবয়সী এক ভদ্রলোক অচেতনের মতো হয়ে পড়ে আছে। এতবার শব্দ দেওয়ার পরও গাড়ি না খোলা। আমি একসময় জানালা দিয়ে হাত ঢুকিয়ে দরজা খুলে ফেলি। তারপর কোনো রকম তাকে রহিমের সাহায্যে পিছনের সিটে শুইয়ে দিয়ে রহিমকে আমার সাথে সামনের সিটে বসিয়ে হাসপাতালের দিকে গাড়ি ছোটালাম। প্রতিমধ্যে রহিমকে বললাম তার পালস চেক করতে। আশঙ্কা করেছিলাম সে হার্ট অ্যাটাক করেছে। রহিম বলল, ভাই এখনো জীবিত আছে। আর সামনে একটা বড়সড় ব্যাগ ছিল। আমি রহিমকে বললাম, ব্যাগটা খুলে দেখ। রহিম ব্যাগটা খুলে দেখলো 1000 টাকার বান্ডিল দিয়ে ব্যাগটা ঠেসে ভরা। আমরা অবাক হয়ে গেলাম। তারপর ব্যাগটা আবার লাগিয়ে দিলাম। আর লোকটার ফোন বা পরিচয় পাওয়া যায় এমন জিনিস খুঁজতে বললাম রহিমকে। রহিম খুঁজতে খুঁজতে ভিজিটিং কার্ড পেল। আমি বারবার সাইড মিররে দেখছিলাম। এবারও সে বিভৎস অশরীরী গাড়ির পেছনে দৌড়াচ্ছে, তবে স্বাভাবিকভাবে নয়। এবার সে কুকুরের মতো দৌড়াচ্ছে, 2 হাত আর 2 পা মাটিতে রেখে
যেভাবে কুকুর দৌড়ায় ঠিক সেভাবে। রহিমকে বললাম, তুই শুধু সামনে দেখবি, পিছনে তাকাবি না। আরো জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। একসময় আল্লাহ তাআলার মেহেরবানিতে হাসপাতালে এসে পড়লাম আর তাড়াতাড়ি লোকটির জন্য চিকিৎসার ব্যবস্থা করি। আমরা ভিজিটিং কার্ডে থাকা নাম্বারে কল দিলে তার পরিবারের খোঁজ জানতে পারি। তারপর লোকটির কথা তার পরিবারের মানুষদেরকে জানিয়ে দেই। তারা তৎক্ষণাৎ হাসপাতালে চলে আসেন। কিছুক্ষণ পরে ডাক্তাররা জানালো সে হার্ট অ্যাটাক করেছিল, তবে এখন সুস্থ আছে। যখন লোকটির পরিবার এসেছিল আমরা তখনই টাকার ব্যাগটা তাদের বুঝিয়ে দেই। তারা আমাদের প্রতি খুবই কৃতজ্ঞতা প্রকাশ করে। যখন আমরা শুনি লোকটির জ্ঞান ফিরে এসেছে, তখন তার পরিবারের সাথে আমি আর রহিমও যাই আর জানতে পারি তিনি বড় ব্যবসায়ী, টাকা নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। এমন সময় রোডে এক নতুন বউকে তার গাড়ির সামনে এসে পড়তে দেখে ব্রেক মারেন, আর ব্রেক মারার পর দেখেন সামনে কেউ নেই। আবার যেই কিনা তিনি গাড়ি স্টার্ট দিবেন, ঠিক ওই সময়ে ওই অশরীরী বউ আবার তার গাড়ির ঠিক সামনে এসে মুখের ঘোমটা ওঠায়। তিনি দেখতে পান ওই অশরীরীর বিভৎস চেহারা, চোখের কুঠুরি দুটো খালি, ঠোঁট বলতে কিছু নেই, চোয়াল দেখা যাচ্ছে। লোকটির দিকে এক ধ্যানে তাকিয়ে বিভৎসভাবে হেসে যাচ্ছে। সেই ভয়ঙ্কর লোমহর্ষক দৃশ্য সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাক করেন। লোকটি যখন জানতে পারে আমরা তাকে হাসপাতালে নিয়ে এসেছি আর আমাদের সাথেও একটা ঘটনা ঘটেছিল, তখন সে রহিমের পড়াশোনার দায়িত্ব নেন আর ভালো এক জায়গায় কাজের ব্যবস্থাও করে দেন এবং আমার হাতে 2 লক্ষ টাকা দিয়ে বলেন, আজ তোমরা আমার যে সাহায্য করেছো তার সামনে এটা কিছুই না, তুমি এটা রাখো, না করো না। ভদ্রলোকের জোরাজোরিতে আমি আর না করতে পারলাম না। রহিমের সাথে আমি কাজ করছি প্রায় 4 বছর হয়ে গিয়েছিল। এখন তার পড়াশোনার ব্যবস্থা হয়েছে আর নতুন কাজেরও, তাই আমাকে ছেড়ে যেতে হবে। সে আবেগপ্রবণ হয়ে কান্নায় ভেঙে পড়ল। আমি তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিলাম আর বললাম, আরে বেটা, তোর তো ভবিষ্যৎ ভালো হয়েছে, কান্না করিস কেন? যখন ইচ্ছা আমার সাথে দেখা করতে আসবে আর আমিও তোকে দেখতে যাব। এবার পড়াশোনা করে বড় অফিসার হ। সেই ঘটনার পরে আমি বুঝতে পারলাম আল্লাহ যাকে রাখেন তাকে পৃথিবীর কোনো পরাশক্তি ক্ষতি করতে পারে না। সেদিন আবেগে নিয়ে আমার সিদ্ধান্তটি তখন ভুল মনে হলেও এখন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। সেই রাতের ঘটনা যেহেতু আমার জীবনে প্রথম ভৌতিক ঘটনা ছিল, তাই আমি প্রচণ্ড রকমের ভয় পেয়ে যাই আর সিদ্ধান্ত নিই কখনোই আর অ্যাম্বুলেন্স ড্রাইভিং পেশায় ফিরে যাব না, কারণ জানের মায়া তো আমারও আছে। ওই ভদ্রলোকের দেয়া 2 লাখ টাকা দিয়ে ছোট্ট একটি খাবারের দোকান দেই আর আল্লাহর রহমতে দোকান খুব ভালোই চলতে শুরু করে। এখন আমার নিজেরই বিশাল একটি খাবারের হোটেল হয়েছে। রহিম এখন আমার সাথে দেখা করতে আসে। রক্তের কোনো সম্পর্ক না থাকলেও ভালোবাসার সম্পর্কে আমি তাকে নিজের ছোট ভাই মনে করি আর সে আমাকে তার বড় ভাই। এভাবেই শেষ হয় আমার অ্যাম্বুলেন্স ড্রাইভারের পেশা। চলে যাচ্ছি পঞ্চম অর্থাৎ শেষ ঘটনায়। আমাদের আজকের ভিডিওটার শেষ ঘটনা যে ভাইয়া ইমেল করে পাঠিয়েছেন তিনিও নাম প্রকাশে অনিচ্ছুক, কারণ তার সাথে এই ঘটনাটি যেই মালিকের কাজ করার সময় ঘটেছিল তিনি এখনও সেখানে চাকরিতে আছেন আর সঙ্গত কারণে ভাইয়া লোকেশনগুলো শেয়ার করতে নিষেধ করেছেন। প্রিয় লিসেনার্স, আপনাদেরকে আর অপেক্ষা না করিয়ে চলে যাচ্ছি আজকের শেষ ঘটনায়, শেষ ভয়ঙ্কর অভিজ্ঞতার দিকে। ঘটনাটি আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি যেভাবে ভাইয়া ইমেইলে লিখে পাঠিয়েছেন। বলছেন, ভাইয়া, আমার নাম মোহাম্মদ রাসেল ছদ্মনাম। পেশা জীবনে আমি একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার। অ্যাম্বুলেন্স ড্রাইভার হিসেবে আজ কাজ করছি প্রায় 9 বছর ধরে। আমার সাথে আছে একজন হেল্পার যার নাম আরিফ ছদ্মনাম। আমরা দুজনে প্রায় একই বয়সের, দুজনেই নাইট শিফটে কাজ করি। আমরা শুধু কলিগই ছিলাম না, বরঞ্চ ভালো বন্ধু ছিলাম। যখন থেকে আরিফ আর আমি একসাথে কাজ করা শুরু করি তখন থেকেই ভালো বন্ধু হয়ে যাই। ঘটনাটা 2016 সালের। আমাদের একটা কল আসে আর নাম ঠিকানা দিয়ে বলা হয় একটা লাশ আছে যেটা পৌঁছে দিতে হবে এক অজপাড়া গায়ে। ঠিকানা পেয়ে আমরা সেখানে পৌঁছে যাই। লাশের সমস্ত ফর্মালিটি আগে থেকেই কমপ্লিট করা ছিল, তাই সেখানে গিয়েই আমরা লাশটি অল্প সময়ের মধ্যে অ্যাম্বুলেন্সে উঠিয়ে ফেলি আর রওনা দেই ওই অজপাড়া গায়ের দিকে যেইখানকার ঠিকানা আমাদেরকে দেওয়া হয়েছিল। লাশটি ছিল একটি জোয়ান ছেলের। জানতে পারলাম সে শহরে এসেছিল কাজ করে নিজের সংসার চালাতে। সংসার বলতে শুধু সে আর তার মা, কিন্তু এক গাড়ি অ্যাক্সিডেন্টে তার অকাল মৃত্যু হয়। আমাদেরকে কল করেছিল তার দূর সম্পর্কের এক আত্মীয়, আর সেই লোকটি সমস্ত ফর্মালিটি পুরো করে। ছেলেটির মা তো ছিল বৃদ্ধ, তার পক্ষে তো আর এইসব কাজ সম্ভব নয়। লাশ বহন করার কাজে আমাদের দীর্ঘ সময়ের অভিজ্ঞতা আছে। অনেক লাশই আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় ডেলিভারি করেছি, কিন্তু এটা প্রথম কেস ছিল যেখানে শহর থেকে লাশ গ্রামে পৌঁছে দিতে হবে। লাশের দূর সম্পর্কের আত্মীয় আমাদেরকে যে ঠিকানাটি দিয়েছিলেন সেখানে পৌঁছাতে প্রায় 3 ঘন্টার মতো লাগবে। সময়টা ছিল শীতের ডিসেম্বর মাস, প্রচণ্ড ঠান্ডা আর কুয়াশা।
লাশ নিয়ে আমরা রওনা হলাম। তখন রাত প্রায় 9টা। এমন সময় আমরা খবর পেলাম যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর 3 ঘন্টা লাগার কথা, সেই রাস্তায় একটি দুর্ঘটনা হওয়ার কারণে গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে। এখন আমাদের অন্য রাস্তা দিয়ে যেতে হবে, আর সেই রাস্তা দিয়ে আমাদের কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা লেগে যাবে গ্রামে ঢুকতে। কিন্তু কিছুই করার ছিল না, তাই আমরা রাস্তা বদলে নিলাম। বলে রাখা ভালো, আমরা যে অ্যাম্বুলেন্সটি নিয়ে বের হয়েছিলাম সেটি খুব পুরাতন হওয়ার কারণে প্রায় সময়ই সমস্যা দিত। মোটামুটি বলা চলে যে অ্যাম্বুলেন্সের প্রতিটা পার্টেই কোনো না কোনো সমস্যা আছে। আমরা চলতে লাগলাম। ঘন কুয়াশার কারণে সামনে থেকে যদি কোনো লোক বা গাড়ি আসে তাহলে তা খুব কাছাকাছি আসার আগ পর্যন্ত দেখতে পারা প্রায় অসম্ভব। গাড়ির স্পিড তেমন ছিল না। আস্তে আস্তে যখন আমরা শহর ছেড়ে আসছিলাম আর গ্রামের দিকে এগিয়ে যাচ্ছিলাম, তখন লোকজন আর গাড়ি ঘোড়া একেবারেই কমে গেল। আমরা বিভিন্ন ধরনের লাশকে এইখানে থেকে ওইখানে ডেলিভারি করতে করতে অভ্যস্ত। কখনো অ্যাক্সিডেন্ট হওয়া লাশ, কখনো পড়ে যাওয়া লাশ, কখনো বা আত্মহত্যার লাশ। এই কাজ করতে করতে আমাদের মন কিছুটা শক্ত হয়ে গিয়েছিল। এমনটা না যে অনুভূতি শক্তি হারিয়ে ফেলেছি, তবে ভয় ভীতি অনেকটাই কমে গেছে। আর আমরা ভয় পেয়ে গেলে কাজ করবে কে? কাউকে না কাউকে তো করতেই হবে। এই ভেবে শত বাধা পেরিয়েও কাজ চালিয়ে যেতাম। হেল্পার আমার পাশের সিটে বসা। ঘন কুয়াশার কারণে গাড়ির আয়নাগুলো ভেজে আসছিল আর ড্রাইভিং করা কিছুটা কঠিন হয়ে পড়ছিল। তাই আমরা এর সমাধান স্বরূপ গাড়ির বাইরে ভাইপার চালাতে শুরু করি। আর কিছুক্ষণ পর পর আমার হেল্পার ভেতরের শিশিরগুলো একটি কাপড় দিয়ে মুছে দিত। পিছনে যেখানে লাশটা রাখা ছিল আমরা সেইখানে লাইট অফ করে রাখি। জনমানবহীন রাস্তায় হঠাৎ কোনো গাড়ি আসলে খুব কাছে আসার পরেই তা আমাদের চোখে পড়ত। তাই গাড়ির ছাদের হুইসেলটি অন করে দেই। আমরা আমাদের নিজেদের দিক থেকে পুরোপুরি সেফটি মেনটেন করে নিলাম। বাকি আল্লাহর ওপর ভরসা করে তার নাম নিয়ে গাড়ি চালাচ্ছিলাম। ধীরে ধীরে দীর্ঘ সময় কেটে যাওয়ার পর আমরা গ্রামে প্রবেশ করি। এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেটি ছিল একমাত্র রাস্তা। আশেপাশে কোনো শর্টকাট বা অন্য লং কাট ছিল না। রাস্তার দুই পাশে শুধু ফসলের জমি আর বড় বড় গাছ। মানুষশূন্য এক রাস্তায় গাড়ির ভিতর একটি লাশ সহ পথ চলতে গেলে মনের মধ্যে ভয়ের সঞ্চার হওয়া খুবই সাধারণ ব্যাপার। আমাদেরও তখন একটু একটু ভয় লাগছিল। যদিও আমরা এই কাজের সাথে অভ্যস্ত ছিলাম, কিন্তু অন্যান্য সময় লাশের পরিবারের কেউ না কেউ লাশের পাশে থাকতই। আর শহরের ভিতরে লাশ এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দিতাম। কিন্তু এইবার প্রথম লাশ নিয়ে এক অজপাড়া গায়ে যেতে হবে, আর লাশের পরিবারের মধ্যে কেউ নেই, শুধু আমি আর আমার হেল্পার আরিফ। রাস্তা চলতে চলতে একসময় আমরা দেখলাম কনস্ট্রাকশনের কাজের জন্য একটি বাইপাস রোড জঙ্গলের মধ্য দিয়ে গেছে। আর দুর্ঘটনার কারণে 3 ঘন্টার রাস্তার বদলে অন্য যে রাস্তায় ঢুকেছিলাম, যেখান দিয়ে আনুমানিক 5-6 ঘন্টা লাগার কথা, এখন সেটাও বদলে এই বাইপাস দিয়ে যেতে হবে। এমন সময় দেখলাম 2 জন লোক একটি মোটরসাইকেলে বসে আছে ওই কনস্ট্রাকশনওয়ালা রোডে। তারা সম্পূর্ণ চাদরে ঢাকা। আর আমাদের সামনে এসে বলল, ভাই আপনারা কোথায় যাচ্ছেন? আমরা বললাম আমরা একটি লাশ পৌঁছে দিতে যাচ্ছি। তারা বলল, এই বাইপাস রোডটি ভালো না, রাতের বেলায় আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। আমরা বললাম, এটা ছাড়া তো আর কোনো রাস্তাও নেই, তাহলে কিভাবে যাব? তারা বলল, আপনারা এক কাজ করুন, এই বাইপাসটা দিয়ে 2-1 কিলোমিটার যান, তারপর দেখবেন একটি চায়ের দোকান আছে, আর সেখান থেকে রাস্তাটি 2 দিকে চলে গেছে। একটি রাস্তা ডান দিকে, একটি বাম দিকে। আপনারা বাম দিকের রাস্তায় চলে যাবেন, তাহলে নিরাপদে পৌঁছাতে পারবেন। আমরা তাই করলাম। 2-1 কিলোমিটার গিয়ে দেখলাম কাঙ্ক্ষিত সেই চায়ের দোকান। রাত তখন আনুমানিক 12:30 কি 1টা বাজে। আমরা দেখলাম চায়ের দোকানটা খোলা, আর একটা রোড বাম দিকে, অপরটা ডান দিকে চলে গেছে। দোকানের পিছনে বড় বড় গাছ, আর তার পিছনে চাষের জমিন। দিনের বেলা হয়তো এটি খুবই মনোমুগ্ধকর একটি দৃশ্যের মতো, কিন্তু রাতের বেলায় ঠিক তার উল্টো। অ্যাম্বুলেন্স এক সাইডে রেখে আমরা নামলাম। আরিফ বলল, ও ভাই, আমাদেরকে চা খাওয়াতে পারবেন নাকি? দোকানদার বলল, হ্যাঁ হ্যাঁ, বসেন। আমরা বসে পড়লাম। একটি টিনের বক্সের ভেতর কয়েকটি কাঠে আগুন জ্বলছিল। দোকানদার সেটি এনে আমাদের সামনে রাখলো। আমরাও হাত পা ছেঁকতে শুরু করলাম। বেশ অনেকক্ষণ পর আমাদের খুব ভালোই লাগছে। দোকানদার আমাদেরকে জিজ্ঞাসা করলেন, কোথায় যাবেন আপনারা? আমরা বললাম, অ্যাম্বুলেন্সে একটি লাশ আছে, সেটা অমুক গ্রামে পৌঁছে দিতে হবে। সে বলল, ঠিক আছে, আপনারা ডান দিকের রাস্তা দিয়ে যেতে পারবেন। কিন্তু মোটরসাইকেলের লোক দুটো বলেছিল বাঁ দিকের রাস্তা নিতে। আমরা তাকে বললাম, পেছনে আমাদেরকে 2 জন লোক বলেছিলেন বাম দিকের রাস্তা দিয়ে যেতে। দোকানদার বলল, না না, আপনারা ডান দিকের রাস্তা দিয়ে যান, তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারবেন, আর লাশের পরিবারও কাফন দাফন সময় মতো করতে পারবে। দোকানদারের সাথে আমাদের ভালোই কথা হয়েছিল। সে আমাদেরকে বলল, মাত্রই দোকানের সবকিছু বন্ধ করেছি, না হলে আপনাদেরকে জিলাপি বানিয়ে খাওয়াতাম। তারপর আমরা চা শেষ করে বিল দিয়ে অ্যাম্বুলেন্সে উঠে পড়লাম, আর ডান দিকের রাস্তা ধরে দোকানিকে বিদায় জানিয়ে রওনা দিলাম।
কিছু দূর যাওয়ার পর রাস্তায় আরো কুয়াশার বেড়ে গেল। চারপাশে জঙ্গল, মনের মধ্যে আবার অজানা ভয় ঢুকলো। অদ্ভুত রকমের চিন্তা আসতে শুরু করলো। দোয়া করছিলাম কোনো রকম যেন এই রাস্তাটা শেষ হয়। এক সময় রাস্তার এমন জায়গায় পৌঁছালাম যেখানে ছোট বড় অনেক পাথর দিয়ে রাস্তা ভরা। এবার গাড়ি চালাতে অনেক কষ্ট হয়ে যাচ্ছিল। বারবার পাথরে ঝাঁকি খাচ্ছিল গাড়ি, তারপরেও কষ্ট করে চালিয়ে যাচ্ছি। এমন সময়ে হঠাৎ শব্দ হলো টায়ার পাঞ্চার হয়ে যাওয়ার। সাথে সাথে গাড়ি থামালাম। আমি আর আমার হেল্পার নিচে নামলাম। যার ভয় ছিল সেটাই হয়েছে। কোনো ধারালো জিনিসের সাথে লেগে টায়ার পাঞ্চার হয়েছে। আমি বলেছিলাম আমাদের অ্যাম্বুলেন্সটি এমনিতেই ছিল খুব পুরনো, আর প্রায় প্রতিটি পার্টে কোনো না কোনো সমস্যা ছিল। এখন টায়ার চেঞ্জ করতে হবে। চারপাশের এমন ভয়াবহ পরিস্থিতিতে টায়ার পাঞ্চার হওয়াতে আমরা দুজনে বেশ ঘাবড়ে যাই। নিচে নেমে স্টেপনি দিয়ে আমার নিজের বের করা এক পদ্ধতিতে স্টেপনি ফিট করতে হতো। এটা অনেক সময় সাপেক্ষ কাজ ছিল, আর সেখানে আমরা বেশিক্ষণ থাকতেও সাহস পাচ্ছিলাম না। কিন্তু এটা ছাড়া আর কোনো উপায়ও নেই, তাই তাড়াতাড়ি কাজে লেগে পড়ি। আমি জ্যাক লাগাতে শুরু করলাম আর হেল্পারকে স্টেপনি আনতে বললাম। আমি জ্যাক লাগিয়ে গাড়ি উঁচু করি। অনেক সময় লেগে যায়। এতক্ষণে আরিফ স্টেপনি নিয়ে আমার কাছে এসে দাঁড়িয়ে আছে। আমি আমার মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করে মোবাইলটা দাঁতে কামড়ে রেখেছিলাম। সে আসতে তাকে মোবাইলটা দিয়ে বললাম, লাইটটা ধর, আমি কাজ করি। আমরা দুজনে টায়ার লাগানোর কাজে খুবই মনোযোগী হয়ে পড়লাম। এমন সময় গাড়ির অপর দিক থেকে হঠাৎ শব্দ শুনতে পেলাম, যেন কেউ খুব জোরে 2-3 বার কেবিনের সামনে ঠক ঠক করলো। শব্দ শুনে আমরা দুজনে যেন জমে গেলাম। এমনিতেই চারদিকের পরিবেশ দেখে আতঙ্কিত। আমরা দুজন ছাড়া সেখানে কেউ নেই। তাহলে এই তৃতীয় ব্যক্তিকে, যে গাড়িতে এত জোরে শব্দ করছে? মোটেও মন চাচ্ছিল না যে উঠে দেখি কে নক করলো, কিন্তু বাধ্য হয়ে উঠে ফ্ল্যাশ লাইটটা লাশের দিকে মারলাম। লাশটি একভাবেই পড়ে আছে, আর শব্দটি এসেছিল আমাদের বিপরীত দিক থেকে। ওই দিকে যাওয়ার সাহস করতে পারলাম না, তাই ভয়ে ভয়ে আওয়াজ দিয়ে বললাম, কে 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 ওখানে? কিন্তু কোনো সারা শব্দ নেই। আমি আর আমার হেল্পার একে অপরের হাত ধরে ওই দিকটাতে গেলাম, কিন্তু সেখানে কেউ নেই। আমাদের ভয় আরো বেশি বেড়ে গেল। তাহলে এই নক করার শব্দটি কে করলো? আমরা তাড়াতাড়ি আবার গাড়ি ঠিক করার কাজে লেগে পড়লাম। মনে হচ্ছিল সেখান থেকে বেঁচে ফেরার জন্য গাড়িটি আমাদের একমাত্র সম্বল। তখন থেকে আমাদের সাথে প্যারানর্মাল ঘটনাগুলো ঘটতে শুরু করে। আমরা আবার শব্দ পেলাম। এবার যেন কেউ গাড়ির পেছনের দরজা খুলে আবার ঠাস করে লাগিয়েছে যেখানে লাশ রাখা ছিল। ভয়ে আমি জোরে চিৎকার দিলাম। আমার হেল্পার উঁচু গলায় আয়াতুল কুরসি পড়তে শুরু করলো আর আমাকে বলল, ভাই তাড়াতাড়ি এই কাজ শেষ করেন। আমার মনে হচ্ছে আমার খারাপ কোনো জিনিসের বসবাসের জায়গায় ঢুকে পড়েছি। এখান থেকে যত দ্রুত সম্ভব আমাদের বের হতে হবে। আমি আরিফকে বললাম, তুই আয়াতুল কুরসি পড়তে থাক, আর এদিকে আমার সারা শরীর কাঁপছে। যখন আপনি কোনো লোমহর্ষক পরিবেশের কারণে প্রথম থেকে ভীত হয়ে আছেন, আর ঠিক ওই সময় কোনো অশরীরই আপনাকে বারবার তার অস্তিত্বের জানান দিতে থাকে, তখন আপনার অবস্থা কী হবে? তখনও যে আমরা বেঁচে ছিলাম তা আমাদের কাছে বিশ্বাস করার মতো ছিল না। আমরা দুজন পুরুষ ভয়ে একাকার হয়ে গেলাম। না আমার হেল্পার আমাকে ছেড়ে কোথাও যাচ্ছিল, না আমি হেল্পারকে আমার কাছ থেকে সরতে দিচ্ছিলাম। আমি আমার সমস্ত শক্তি দিয়ে কাজ দ্রুত শেষ করতে চাচ্ছিলাম। এমন সময় ভৌতিক জিনিসগুলো আরো বেশি করে আমাদের সাথে ঘটছিল। আমরা হঠাৎ অনুভব করতে পারলাম কারো ভারী নিঃশ্বাস, আর সে আমাদের অ্যাম্বুলেন্স থেকে সামান্য দূরে শুকনো পাতার ওপর হাঁটছে। কখনো তার হাঁটার শব্দ অ্যাম্বুলেন্সের কিছুটা দূর থেকে আসছিল, আবার কখনো একদম আমাদের মাথার কাছে এসে থেমে যাচ্ছিল। সেই ভয় প্রকাশ করার জন্য আমার কাছে কোনো ভাষা নেই। যেভাবেই বলি না কেন, ওই পরিস্থিতির ভয়াবহতার পরিমাণ বোঝানো সম্ভব নয়। একদিকে কাজ দ্রুত শেষ করতে হবে, তো অপরদিকে আমার শরীর অবশ হয়ে আসছিল। এমন সময় আবার অ্যাম্বুলেন্সের দরজা খোলার শব্দ পেলাম, যেন কেউ সম্পূর্ণ দরজা খুলে ভেতরে কি আছে তা দেখার চেষ্টা করছে। তারপর আরও অনুভব করতে পারলাম যে কিছু একটা গাড়ির মধ্যে ঢুকে বসেছে। যদিও সেটা আমাদের চোখে পড়ছিল না, কিন্তু তার ওজনে গাড়ি কিছুটা নিচু হয়ে গেছিল। যেমনটা কোনো মানুষ গাড়িতে ঢুকে বসলে তার ওজনে চাকা নিচু হয়ে যায়। আর ঠিক তখনই গাড়ির মধ্য থেকে বিভিন্ন রকমের আওয়াজ আসতে শুরু করলো, যেন মনে হলো কেউ গাড়িতে আরেকজনের মুখ চেপে ধরে আছে আর সে চিৎকার করতে চেষ্টা করছে। আবার গাড়িতে ঘুষি মারার শব্দ। মনে হচ্ছিল ভিতরে প্রচণ্ড রকমের ধস্তাধস্তি হচ্ছে। গাড়ি প্রচণ্ডভাবে হেলতে আরম্ভ করলো। কোনো মানুষ হলে না হয় তাকে বের করে বকাঝকা করা যেত, কিন্তু শুধু যার উপস্থিতি অনুভব করা যায় কিন্তু চোখে দেখা যায় না, তাকে কিভাবে শায়েস্তা করব? তার ভয়েই তো অন্তর কেঁপে ওঠে। আমি জীবনে প্রচণ্ড কষ্ট দেখেছি, কিন্তু কখনো কাঁদিনি।
তবে এই ভয়ে আমার চোখ থেকে পানি বের হয়ে গেল। আমি কেঁদেই যাচ্ছিলাম আর কাজ ফেলে উঠে দাঁড়াই। আমার হেল্পার আমাকে সান্ত্বনা দিচ্ছিল, তবে সেও প্রচণ্ড রকমের ভয়ের মধ্যে আছে। দুজনে মিলে এত উচ্চ স্বরে আওয়াজ করে দোয়া দরুদ পড়তে শুরু করলাম যেন কয়েক কিলোমিটার দূরেও কেউ থাকলে আমাদের আওয়াজ শুনতে পাবে। আয়াতুল কুরসি পড়তে পড়তে যখন 3-4 মিনিট হয়ে গেল, আমরা অনুভব করতে পারলাম গাড়ি থেকে ওই অস্ট্রেলি নেমে কোথাও চলে গেছে। আমরা নিজেদেরকে কিছুটা সামলে নিয়ে দেখতে গেলাম যে লাশটি ঠিক আছে কিনা। তারপর উকি মেরে দেখলাম লাশটা ঠিক হয়ে আছে, আগের জায়গাতেই নিথর হয়ে পড়ে আছে। এর আগে আমরা লাশটি অত খেয়াল করে দেখিনি, তখনই ভালো করে দেখছিলাম। তার নিথর দেহ আর নাকে কানের তুলো দেখেও আমাদের শরীরে ঝাঁকুনি দিল। যদিও সেটা কোনো ভয়ের বিষয় ছিল না, কিন্তু আমরা সেটাতেও ভয় পেয়ে গেলাম। তারপর তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সের দরজা লাগিয়ে আবার কাজে লেগে পড়লাম। কিন্তু আজ যেন কিছুতেই গাড়ি ঠিক হবে না। আল্লাহ তাআলার পরে যখন ওই গাড়িটি আমাদের বেঁচে ফেরার জন্য শেষ ভরসা, কিন্তু এখন অন্য কোনো গাড়ির জন্য অপেক্ষা করা ছাড়া আমাদের কোনো উপায় ছিল না। আর অবস্থা এমন ছিল যে না গাড়ির ভেতরে ঢুকতে ইচ্ছে করছিল আর নাই বাইরে থাকতে। সব জায়গাতেই যেন ভয় আমাদেরকে ঘিরে গেছে। এক প্রকার বাধ্য হয়ে আমি আর আমার হেল্পার আরিফ গাড়ির ভিতরে গিয়ে বসলাম অন্য কোনো গাড়ি আসার অপেক্ষায়। কাউকে কল করে যে সাহায্য চাইবো, ফোনে একটু নেটওয়ার্কও ছিল না। আর কেউ কল ধরলেই বা কোনো ঠিকানা দেব, আমরা তো জানিও না এখন কোথায় আছি। তাহলে সাহায্যের জন্য ডাকা লোকদের কোথায় আসতে বলবো? গাড়ির ভিতরে বসে আমরা অনবরত দোয়া দরুদ পড়ছিলাম। আর কিছুক্ষণ সময় পরে আমার হেল্পার বলল, ভাই খেয়াল করে শোনেন তো, দূর থেকে কেমন যেন ঢোলের আওয়াজ আসছে না? আমি কান পেতে আওয়াজ শোনার চেষ্টা করলাম। দেখলাম সত্যি কয়েক কিলোমিটার দূর থেকে ঢোলের আওয়াজ আসছে। আমার হেল্পার বলল, হয়তো কোনো বিয়ের অনুষ্ঠানের জায়গা থেকে আসছে। তবে এত কম আসছিল যে কখনো আমরা শুনতে পাচ্ছিলাম, আবার কখনো শুনতে পাচ্ছিলাম না। যখনই আমরা আওয়াজটা শুনতে পেতাম, তখন বোঝার চেষ্টা করতাম যে আওয়াজটা ঠিক কোন দিক থেকে আসছিল। একসময় আমরা বুঝতে পারলাম আওয়াজটি একেবারে আমাদের সোজাসুজি সামনের দিক থেকে আসছে। আমরা দুজনে পরামর্শ করে ঠিক করলাম এখন গাড়ি থেকে নেমে যেদিক থেকে আওয়াজ আসছে ওই দিকে দৌড় লাগাবো। যেই ভাবা সেই কাজ। আমরা দুজনে গাড়ি থেকে নেমে একসাথে আওয়াজের দিকে দৌড় দিলাম। চাষের জমিন, ঝোপঝাড় আর ইট পাথর সব উপেক্ষা করে শুধু দৌড়াচ্ছিলাম, আর একেবারের জন্য পিছন ফিরে তাকাইনি। দৌড়াতে দৌড়াতে আমরা খেয়াল করলাম আওয়াজটা এখন আমাদের কানে স্পষ্ট আসছে, কিন্তু এখন আমরা খুব দূরে আছি। সাথে এ অনুভব করছিলাম যে কেউ আমাদের উপর নজর রাখছে, আমাদের পেছন পেছনে দৌড়াচ্ছে। আমরা আমাদের দৌড় না থামিয়ে ক্রমশ আওয়াজের দিকে এগোতে লাগলাম। একটা সময় আওয়াজ আরও জোরে শুনতে পারছিলাম। আওয়াজটা যখন কাছ থেকে শুনলাম, তখন আমরা বুঝতে পারলাম যে সেটা কোনো ঢোলের আওয়াজ নয়, বরং কেউ গান শুনছে। দৌড়াতে দৌড়াতে আমরা খুব কাছে চলে যাই। হাড় হিম করা ওই পরিবেশের মধ্যে আমরা দুজন ছাড়া ছিল একটি অশরীরী। আর এমন সময় তৃতীয় একজন মানুষের অস্তিত্ব অনুভব করতে পেরে আমাদের যেন শরীরে প্রাণ ফিরে এলো। তারপর একটা সময় আমাদেরকে থেমে যেতে হলো, কারণ রাস্তা শেষ আর সামনে একটি 10-15 ফিটের মতো চওড়া নালা। হয়তো কৃষকেরা জমিতে সেচের জন্য তৈরি করেছে। সামনে দেখতে পাচ্ছিলাম একটি কুটুরির মতো ছোট্ট টঙের ঘর, তার সামনে একটি ট্রাক্টর। তবে এখন সমস্যা হলো আমরা কিভাবে নালা পার হব? দুজনই তো সাঁতার জানি না, আর গভীরতা কতটুকু তাও জানা নেই। তাই আমরা এই পাশ থেকে চিৎকার করে আওয়াজ দিতে থাকলাম, যাতে করে যে ওই গান শুনছিল সে যেন আমাদেরকে শুনতে পায়। 10-15 মিনিট হয়ে গেল আমরা চিৎকার করছি, কিন্তু তার সাড়া শব্দ নেই। আমরা ক্লান্ত হয়ে বসে পড়লাম। একটু পর গানের আওয়াজ বন্ধ হয়ে গেল। দুজনে আবার চিৎকার করতে শুরু করলাম। মনে হলো এবার হয়তো সে আমাদের ডাক শুনেছে। দেখলাম কুঠুরি থেকে একটা লোক বের হয়ে নালার আশপাশ থেকে আমাদেরকে জিজ্ঞাসা করছে, কে তোমরা? কোথা থেকে এসেছো? এই পাশ থেকে আমরা চিৎকার করে জবাব দিলাম, শহর থেকে এসেছি। আমাদের সাথে একটি লাশ আছে, লাশটি অমুক গ্রামে পৌঁছে দিতে হবে। এই কথা শুনে লোকটি রেগে গেল আর ধমকের সুরে আমাদেরকে বলল, আর কোনো রাস্তা পেলে না? কে তোমাদেরকে এই রাস্তা দেখিয়েছে? এই রাস্তায় মানুষ দিনের বেলাও যাতায়াত করতে ভয় পায়, আর তোমরা কিনা রাতের বেলা একটি লাশ সহ এই রাস্তায় এসেছো? তারপর সে আমাদেরকে বলল ডান দিকে হাঁটা দিতে, আর ওই পার থেকে সেও ট্রাক্টর চালিয়ে ডান দিকে যাওয়া শুরু করলো। সামনে গিয়ে আমরা দেখলাম একটা ছোট্ট ব্রিজ। লোকটি ট্রাক্টর নিয়ে ব্রিজ পার করে আমাদের কাছে আসলো। আমরা যেন নতুন জীবন ফিরে পেলাম। সে নিজেকে সম্পূর্ণভাবে চাদরে ঢেকে রেখেছে। রাখবেন নাই বা কেন? প্রচণ্ড শীত। আমাদের ব্যাপার আলাদা, কারণ আমরা তো প্রাণের ভয়ে ছুটে বেড়াচ্ছি। শীত বা গরম কোনোটি আমাদের গায়ে লাগছে না। সে আমাদেরকে বলল, আজকের রাতটা আমার বাড়িতে কাটাও, কাল সকালে চলে যেও। আমরা তাকে আবার বললাম, আমাদের সাথে একটা লাশ আছে, তাড়াতাড়ি সেটাকে পৌঁছে দিতে হবে।
লোকটা লাশের কথা শুনে আমাদেরকে বললেন, ঠিক আছে, তাহলে চলো তোমাদের অ্যাম্বুলেন্সের কাছে যাই। আমরা তাকে জানালাম যে আমাদের অ্যাম্বুলেন্স নষ্ট হয়ে গেছে। সে বলল, আমার কাছে গাড়ি ঠিক করার কিছু সরঞ্জাম আছে, সেগুলো হয়তো তোমাদের কাজে আসবে। তারপর আমরা লোকটির ট্রাক্টরে কোনো রকম উঠে বসলাম আর তাকে পথ দেখিয়ে অ্যাম্বুলেন্সের কাছে নিয়ে গেলাম। যদি বিশ্বাস করেন, আমরা মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে আমাদের অ্যাম্বুলেন্সের কাছে পৌঁছে গেলাম। কিন্তু প্রাণের ভয়ে যখন অ্যাম্বুলেন্স থেকে নেমে দৌড় দিয়েছিলাম, তখন মনে হয়েছিল আমরা মনে হয় 3-4 ঘন্টা দৌড়েছিলাম। অ্যাম্বুলেন্সের কাছে গিয়ে আমরা দেখতে পেলাম দরজা জানালা সব খোলা, স্টেপনি, জ্যাক আর সমস্ত জিনিস এলোমেলো করে ফেলে রাখা। আমরা দ্রুত গাড়ির দিকে গেলাম এটা দেখতে যে লাশটা ঠিক আছে কিনা। মহান আল্লাহর অশেষ রহমতে লাশটা নিজের জায়গাতে ছিল। আমরা লোকটাকে বললাম, আমরা যখন দৌড়ে পালিয়েছিলাম তখন জিনিসগুলো গাড়ির মধ্যেই ছিল, আর এখন সব ছড়িয়ে ছিটিয়ে আছে। লোকটি বলল, এখানে বেশি সময় দাঁড়িয়ে না থেকে আমার গাড়ির মধ্যে থাকা কিছু সরঞ্জাম চেক করে দেখো, তোমাদের কোনো কাজে আসে কিনা। কিন্তু তার জিনিসপত্রগুলো আমাদের কোনো কাজের ছিল না। লোকটি বলল, এখন একটি উপায় আছে, এখান থেকে 25-30 মিনিট দূরে আমার গ্রামের এক মিস্ত্রি আছে, তার কাছে যেতে হবে। তুমি গাড়িটাকে কোনো রকম স্টার্ট দেওয়ার চেষ্টা করো। লোকটার কথা মতো আমরা আর দেরি না করে অ্যাম্বুলেন্সে উঠে বসলাম আর তিনি তার ট্রাক্টর চালু দিলেন। আমরাও যেই কিনা অ্যাম্বুলেন্স চালু দিলাম, দেখলাম যে এখন এটি মোটামুটি চলার মতো উপযুক্ত। আমরা অবাক হয়ে গেলাম। তারপর লোকটির পিছনে পিছনে যেতে শুরু করলাম। তখন আমাদের মনে হলো একটু পরপরই গাড়ির মধ্যে কি যেন একটা এসে ধাক্কা মারছে, কখনো ডান দিক থেকে তো কখনো বাম দিক থেকে, কোনো সময় আবার ছাদের ওপর লাফানোর শব্দ। কিন্তু লোকটাকে আমাদের সাথে দেখে আমরা কিছুটা সাহস পেয়েছিলাম। শব্দগুলো উপেক্ষা করে একসময় আমরা মিস্ত্রির বাড়িতে পৌঁছালাম। লোকটি তার দরজায় টোকা দিলেন, হয়তো সে ঘুমাচ্ছে তাই দরজা খুলছে না। অনেকবার আওয়াজ দেওয়ার পর সে চোখ ডলতে ডলতে দরজা খুলল। লোকটি বলল, তারা 2 জন শহর থেকে এসেছে, সাথে একটি লাশ আছে। মধ্যরাতে তোমাকে ঘুম থেকে জাগানো উচিত হয়নি, কিন্তু তারা মুসাফির, তুমি তাদেরকে একটু সাহায্য করো, তাদের গাড়ি নষ্ট হয়ে গেছে। লাশ ডেলিভারির কথা শুনে তিনি আমাদের গাড়িটা তাড়াতাড়ি ঠিক করতে বসে পড়লেন আর তার স্ত্রীকে ডেকে উঠিয়ে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করতে বললেন। আমরা ওই ট্রাক্টরওয়ালাকে এবং মিস্ত্রিকে কখনোই ভুলতে পারবো না। ওই রাতে তারা আমাদেরকে অনেক বড় উপকার করেছেন। যদি কখনো তারা এই ভিডিওটি শুনে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে তাদের কথাই বলা হচ্ছে, তাই আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তারপর মিস্ত্রি আমাদের গাড়িটা ঠিক করে ফেললেন আর ট্রাক্টরওয়ালা আমাদেরকে বললেন, এখন তোমাদের একটি রাস্তায় নিয়ে যাব, আমার পিছন পিছনে আসো। আমরা মিস্ত্রিওয়ালাকে ধন্যবাদ জানিয়ে তার কাছ থেকে বিদায় নিলাম আর ট্রাক্টরওয়ালার পিছনে যেতে লাগলাম। এখন অ্যাম্বুলেন্সটা ভালোভাবে চলছে। 10-15 মিনিট তার পেছনে যাওয়ার পর তিনি ট্রাক্টর থামিয়ে আমাদেরকে বললেন, এই যে রাস্তা দেখছো, এইখান দিয়ে সোজা যাবে, তাহলে ওই গ্রামে পৌঁছাতে পারবে। আর কোনো শর্টকাট বা অন্য রাস্তায় ঢুকবে না, শুধু এই রাস্তা দিয়েই সোজা যাবে। এবার আমরা ট্রাক্টরওয়ালাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে তার থেকে বিদায় নিলাম। সেও চলে গেল। আমরাও তার দেখানো রাস্তায় রওনা দিয়ে দিলাম। আনুমানিক 1.5 থেকে 2 ঘন্টা পর আমরা কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে গেলাম। তখন রাত বাজছিল 3টা কি 3:30। আমরা পৌঁছে দেখলাম লাশের কাফন দাফনের জন্য সমস্ত আয়োজন প্রস্তুত করা ছিল। তাদের হাতে লাশ উঠিয়ে দিলাম। কেউ আমাদেরকে জিজ্ঞাসাও করলো না যে এত দেরি কেন হলো। লাশ পেয়ে সমস্ত বাড়িতে কান্নার রোল পড়ে গেল। আমরাও কিছু বললাম না। আমাদের পারিশ্রমিক নিয়ে আবার শহরের দিকে রওনা দিলাম। দীর্ঘ সময় পর মনের মধ্যে শান্তি লাগলো যে আমরা তাদের আমানত তাদেরকে বুঝিয়ে দিতে পেরেছি। যদিও তারা জানতো না যে এর জন্য আমাদের কতটা ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়তে হয়েছে। আমরা যেন মরণ থেকে ফিরে এসেছি। আর ফেরার সময় আল্লাহর অশেষ রহমতে আমাদের সাথে আর ভৌতিক কোনো কার্যক্রম ঘটেনি, কিন্তু মনে ভয় ছিল। আরিফ আর আমি দুজনে ভাবছিলাম আবার যদি ওই রকম পরিস্থিতিতে পড়ি তাহলে কি করব। কিন্তু খোদা তাআলার মেহেরবানি সহি সালামতে শহরে পৌঁছে যাই। পৌঁছাতে পৌঁছাতে প্রায় সকাল 7:30 বেজে যায়। এটা আমার জীবনে এমন একটি কালো অভিজ্ঞতা ছিল যা আমি আজও ভুলিনি, আর হয়তো কখনো ভোলা সম্ভব নয়। আমি এখনো ওই মালিকের কাজ করি যে মালিকের কাজ করতে গিয়ে এই ভয়ঙ্কর লোমহর্ষক অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় আমাকে আর আমার হেল্পারকে। আর হেল্পারও এখনো এখানেই চাকরিরত আছে। তার সাথে আমার বেশিরভাগ ডিউটি পড়ে। সে আর আমি যখন এই ঘটনাটি মনে করি আমাদের শির দাঁড়াবে শিহরণ নেমে যায়। চোখের সামনে আবার ওই দৃশ্যগুলো ভেসে ওঠে আর ভয়ে গায়ের লোম দাঁড়িয়ে যায়। শ্রোতাদের মধ্য থেকে হয়তো অনেকে এই ঘটনাটি কাল্পনিক মনে করবে, কিন্তু যেহেতু ঘটনাটি আমার সাথে ঘটেছে তাই আমি চাইলেও এটিকে আর কল্পনার জগতের কিছুর সাথে তুলনা করতে পারবো না। প্রতিটা মুহূর্তে আমি আর আমার হেল্পার মৃত্যুর মুখে পতিত হয়েছি। পরবর্তীতে আমরা এক আলেমকে ঘটনাটি জানাই। তিনি বলেছিলেন প্রায় সময় জিন বা অশরীরীরা মৃত লাশের ওপর আসর করে।
আর তখনই ওই লাশ এমন সব কাণ্ড করে যেটা দেখে মনে হয় সে এখনো জীবিত আছে। আমি যার ঘটনা শেয়ার করব তার নাম হানজালা। আমি এই ঘটনাটা খুব রিসেন্টলি পেয়েছি। আমাকে হোয়াটসঅ্যাপে একজন ফোন দেয়, আমাদের ফেসবুক পেজ থেকে, এবং ফেসবুক পেজের সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দেওয়ার পর আমি আসলে ধরছিলাম না, কন্টিনিউয়াসলি সে আমাকে ফোন দেয়। পরে আমি ফোন ধরতে পারিনি, কারণ আমি কাজে থাকি, সবসময় ফোন আমি ধরতে পারি না। আমি একটা টেক্সট দেখি, তিনি আমাকে আমার এক পরিচিত বড় ভাইয়ের রেফারেন্স দেয়। তার নাম হচ্ছে পাপ্পু ভাইয়া। তো পাপ্পু ভাইয়া আমার খুব পরিচিত একজন মানুষ, এবং তার রেফারেন্সে হানজালা সাহেব আমাদেরকে একটা ঘটনা পাঠিয়েছেন। তো হানজালা ভাই যে ঘটনাটা আমাকে দিয়েছেন এটা তার সাথে নিজের ঘটনা। হানজালা ভাইয়ের বয়স এখন 47-48। এটা খুব বেশি দিন আগের ঘটনা না, তিনি যখন নতুন বিবাহিত জীবন স্টার্ট করে তখনকার ঘটনা। তো তার বিয়ে হয় এরকম 26 বছর বয়সে। তো আজ থেকে প্রায় 22 বছর আগের ঘটনা। তো তখন 2001 উনি বলেছেন যে মিলেনিয়াম অথবা 2001, তখন ওনারা তখন ডিভিশন সিস্টেমে ছিল না, বলেছে তখন জিপিএস সিস্টেম চালু হয়। তো তখনকার আমলের ঘটনা, এবং তিনি চাকরি পান, একটি বেসরকারি অফিসে চাকরি পান। তো তার বাসা ছিল তেজগাঁয়ে। তো তার অফিসও ছিল তেজগাঁর মধ্যেই, তার বাসাও তেজগাঁয়, অফিসও তেজগাঁয়। বাসা থেকে অফিসের দূরত্ব হচ্ছে বাইক চালিয়ে গেলে 10 থেকে 12 মিনিট লাগে আর কি। তো তার একটা বাইক ছিল, তার বাবার একটা বাইক ছিল, সেই বাইকটাই তিনি ইউজ করতেন। তিনি বাবা মার একমাত্র সন্তান। তার বাবা মা থাকতো হচ্ছে পটুয়াখালীতে, তাদের গ্রামের বাড়ি পটুয়াখালী। তাদের সেখানে বেশ বড় সড়ো মুদি দোকান ছিল। তো তারা সেখানকার সম্ভ্রান্ত পরিবারগুলোর মধ্যে একজন, এবং বেশ তাদের কোনো ধরনের অভাব ছিল না। তো বিয়ে তাদের বরিশাল শহরেও একটা বাড়ি আছে, সেটা ভাড়া দেওয়া, সেটা তার নামে বাড়িটা। তো তাদের বরিশাল শহরেই বাসা, মানে বিয়ে হয়, এবং যেই আপুটাকে তিনি বিয়ে করেন সেও বরিশালের একদম এলাকার স্থানীয়। আমি এলাকার নামটি প্রকাশ করছি না, যেহেতু এলাকার নামটি প্রকাশ করলে অনেকেই চিনে যাবেন। আমি জানি না বর্তমানে সেখানে ডোবা আছে কিনা, তবে তাদের ওখানে একটা ছোট্ট পুকুরের মতো ছিল, যেটা খুবই সুন্দর রাস্তা চারিদিক দিয়ে, সেখানেই তার শ্বশুর বাড়ি। তো তিনি যখন বিয়ে করেন 2000-এর শেষের দিকে, এবং সে 2001-এ তেজগাঁতে নতুন বাসা নেন। অফিসও যেহেতু তেজগাঁয়ে ছিল, এবং অফিসের নামটা আমরা বলছি না, যেহেতু বললে সবাই চিনে ফেলবেন। আমরা পরিচয় এবং স্থানগুলোকে গোপন রাখার চেষ্টা করছি। বাসা ভাড়া নেন যেই জায়গাটায়, সেই বাসাটা হচ্ছে 4 তলা। তো তারা বাড়িওয়ালা পাশাপাশি ফ্ল্যাটে ভাড়াটা নেন। বাড়িওয়ালা একটা ফ্ল্যাট সম্পূর্ণ জুড়ে মোটামুটি 80%ই তারা বাড়িটা নেন। আর তারা ছোট ফ্যামিলির জন্য 2টা রুম রেখে একটা দরজা সেখানে ছিল, সেটা দিয়ে আলাদা করে দেন, এবং ছোট 2টার রুমের জন্য একটা ছোট কিচেনও তারা আসলে ব্যবস্থা করে দেন, একটা গ্যাসের লাইন দিয়ে, যে একদমই নতুন ফ্যামিলি অথবা 2 জনের মেম্বার যারা আছেন তারা সেই ফ্ল্যাটটা ভাড়া নিতে পারবেন। তাদের বাসাতে কোনো মেস ভাড়া দেওয়া হয় না, অনলি ফ্যামিলি মেম্বার্স। তো নতুন বিয়ে করেছেন, আর তারা খুঁজছিল যে একটু চিপে 1-2 রুমের মধ্যে বাসা, কারণ বড় বাসা নিয়ে তাদের কোনো ধরনের লাভ নেই। তো পরে তাদের বাসায় তারা ওঠে, এবং বাড়িওয়ালার সাথে খুব ভালো সম্পর্ক হয়ে ওঠে তার স্ত্রীর। তো তারা প্রায় সেখানে 6-7 মাসের মতো থাকলো। তো তাদের বাসা একদম 4 তলা টপ ফ্লোরে। তো 4 তলা টপ ফ্লোরে প্রচুর গরম লাগতো, কারণ ছাদের উপর তখনও জল ছাদ করা হয়নি। জল ছাদ হচ্ছে অনেকের ছাদটা ঢালাই দেওয়ার পরে সিমেন্ট দিয়ে প্লেন করে পানি দিয়ে ওটাকে ঠান্ডা রাখে, কারণ রোদের তাপে যেন নিচে যারা থাকে তাদের জন্য কষ্ট না হয়। আর তখন এতটা মানুষের বাসায় এসির প্রচলন ছিল না। এখন যেমন এসি অনেকটা সহজলভ্য, সবার ঘরে ঘরে এসির একটা ব্যবস্থা আছে, তখনকার সময় এসিটা বিলাসী পণ্য ছিল। তো এসি তাদের বাসায় ছিল না। তো তিনি যেহেতু চাকরি করতেন এবং ইঞ্জিনিয়ার ছিলেন, তার মধ্যে সবসময় এইটা সেইটা দিয়ে জিনিসপত্র বানানোর একটা নেশা থাকতো। শুক্র শনিবার যেদিন ছুটি থাকতো তিনি
বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে আসতেন। তো বাসার কর্নারে তিনি এগুলো ঠিক করতেন, এগুলো ঠিকঠাক করতেন। যেমন অনেকটা হ্যান্ড ফ্যান বানাতেন, তারপরে বাসার মধ্যে একটা এয়ার কুলার তৈরি করেছিলেন নিজের উদ্যোগে আর কি। যেহেতু তিনি ইঞ্জিনিয়ার ছিলেন, ছোটোবেলা থেকে তিনি কোনো একটা ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে পড়াশোনা করেছেন, তো তিনি সেখান থেকে এইসব জিনিস যেহেতু এগুলো রন্ধ্রে রন্ধ্রে, তো তার চাকরি হওয়ার পর তো সেই বাসাটা নিল। তো যেদিন জুম্মা ছিল সেদিন হঠাৎ করে তাদের মনে হয় যে জিনিসটা তাদেরকে সেদিন থেকে স্ট্রাইক করে। সেদিন রাতের বেলায় ইলেকট্রিসিটি চলে যায় রাত্রে 10টার দিকে। পরের দিন শুক্রবার ছিল এবং সেদিন বেশ দমকা হাওয়া, বৃহস্পতিবার রাতে। তো বৃহস্পতিবার রাতে এরকম ইলেকট্রিসিটি চলে গেলে তাদের এরকম চিন্তা হতো যে আজকে যেহেতু ইলেকট্রিসিটি চলে গেছে, দুজন মিলে কোথাও ঘুরি, রিক্সা দিয়ে ঘুরি, কারণ পরের দিন অফিস থাকে না। এটা মেন্টালি তারা যত কষ্ট হোক, সারাদিন মানুষ যদি কষ্টও করে, পরের দিন যদি কোনো কাজ না থাকে তখন সব ক্লান্তি কিন্তু এমনিতেই সাইকোলজিক্যালি দূর হয়ে যায়। তো তার ওয়াইফের সাথে সে হচ্ছে এরকম ইলেকট্রিসিটি চলে যাওয়ার পরপরই রাত্রে 10:30টার দিকে বলা যায় চলো রিক্সায় ঘুরি দুজন মিলে। তো তারা রিক্সা নিয়ে বের হয়। তো তখন আপনারা জানেন যে ওইখানে একটা আড়ং আছে, আগে আড়ং ছিল, আমি জানি না সেটা এখন আছে কিনা। তখন নাকি সেখানে একটা আড়ং ছিল তেজগাঁয়ে। তো তারা আড়ং হয়ে সরাসরি গুলশানের দিকে চলে যায় 2001-এর সময়। তখন মানুষের চাইনিজ খাওয়ার বেশ একটা প্রচলন ছিল। যারা ধানমন্ডিবাসী অথবা আশেপাশে যারা থাকেন মোহাম্মদপুর, তারা জানেন যে 27 নম্বর একটা রেস্টুরেন্ট ছিল মিডনাইট সান। তো তারা আসলে তেজগাঁ থেকে এরকম রিক্সা দিয়ে চলে আসে রাতের বেলা এরকম 11টার দিকে। তো রেস্টুরেন্ট তখন বন্ধ হয়ে গেছে। তো তারা এখানে এসে আর কোনো কিছু পায় না। তো কিছু মানে বন্ধ হয়েছে মানে মানুষ তারা ভেতরে খাওয়া সার্ভ করছে না, তবে কিছু খাওয়া তখনও বিক্রি চলছিল, কারণ সেখানে একটা প্রোগ্রাম চলছিল। যাই হোক, তারা প্রোগ্রামের কারণে কিছু খাওয়া ওখান থেকে টেক ওয়ে নেয় আর কি, পার্সেল নেয়, নিয়ে তারা আবার বাসার দিকে ব্যাক করে। তো অ্যারাউন্ড 11:30 পর্যন্ত রিক্সায় ঘোরে। রিক্সায় ঘোরার পরে মানে ওইখান থেকে খাওয়া দাওয়া নিয়ে এসে প্রায় 12:30টার দিকে বাসায় আসে। তখন ইলেকট্রিসিটি অলরেডি চলে এসছে। তো বাসার থেকে বের হওয়ার সময় তারা অলরেডি লাইট অফ করে গিয়েছিল। তো বাসায় ঢোকার পর তাও বাড়িওয়ালার গেটের সাথেই ওই বাড়িওয়ালার মেইন গেটের সাথে একটা কলাপসিবল গেট লাগানো থাকতো আর কি। ওনাদের কাছেও চাবি ছিল, কারণ ছাদে যাতে থেকে উঠতে না পারে। আশপাশে আগে ওই ছাদের মধ্যে লোকজন উঠে চোর ডাকাত আসতো, নিচ থেকে উপর উঠে ছাদে যেত, অথবা অনেকেই দেখা যায় ভাড়াটিয়া নিচ থেকে ছাদে যে উল্টাপাল্টা কাজ করছে, ওই আশপাশে মেয়েদেরকে ডিস্টার্ব করতো। নিচতলা ভাড়াটিয়ারা যারা আসতো এরকম কমপ্লেন নাকি তার কাছে এসছে। তো তিনি ওই জায়গাটা কলাপসিবল গেট ভাড়া মানে দিয়ে দেন আর কি। তো ওনাদের ফ্ল্যাট হচ্ছে বাম পাশে উঠেই, আর ডান পাশে হচ্ছে বাড়িওয়ালারা থাকতেন। তো যেটা বলা ছিল যে ওটা ডিভাইড করা ছিল 2টা রুমে। তো তারা তাদের রুমের মধ্যে ঢুকেই প্রথমে একটা রুম যেখানে তাদের জিনিসপত্রগুলো রাখা, ওইখানে কিচেনও, ডান পাশে দরজায় টার্ন নিলে আরেকটা রুম, এই 2টা রুম, আর কোনো রুম নাই। একটা টয়লেটও ছিল অ্যাটাচড, এবং কিচেনটা বলতে হচ্ছে কিচেন না, একটা চুলার লাইন কানেক্ট করা ছিল, ওখানে একটা গ্যাসের লাইন দেওয়া ছিল যাতে রান্না তিনি করতে পারেন। গ্যাসের জন্য বাড়িওয়ালাকে আলাদা পেমেন্ট করতে হতো না, কিন্তু পানির জন্য পেমেন্ট করতে হতো। বাড়ি ভাড়া কম ছিল এবং তারা আসলে ইনিশিয়াল পর্যায়ে ছিলেন, এবং তিনি BCS এর জন্য মানে পড়াশোনাও করছিলেন। সব মিলে তিনি আসলে চাচ্ছিলেন যে এরকমভাবে থাকতে, ওয়াইফকে নিয়ে 2টা বা ছোটো বাসায় আর কি। পরে নিলে বড় বাসায় যাবেন। তার চাকরিটা ভালো চাকরি ছিল, তো এই যে ফ্যামিলি প্ল্যানিংস, ফিউচারিস্টিক চিন্তা ভাবনা। যাই হোক, উনি বাসায় ঢোকার সাথে সাথে তার মনে হলো যে একটা মহিলা দৌড়ে রান্নাঘর বাথরুমের দিকে ঢুকে গেল। একটা মহিলা, বাসার ভিতরে একটা মহিলা। তো উনি বাসায় না ঢুকেই চোর করছে। তো তার স্ত্রীর সাথে ছিল, তার স্ত্রী আবার জোরে যে বাড়িওয়ালাদেরকে নক করে বাড়িওয়ালা যে ছিলেন তাকে নিয়ে আসে। দরজাটা খোলার সাথে সাথে আপনার যদি বাসার মধ্যে কেউ না থাকে, আপনি বাইরের তালাটা খুলে যখন দরজাটা খুলবেন, অন্ধকারের মধ্যে যদি আপনি কোনো কাউকে দেখেন, সে ছেলে হোক মেলে হোক, আর একটা বিড়াল হলেও মানুষ ভয় পায়। কিন্তু তারা ভয় পেয়ে গেছেন। বাড়িওয়ালা আসে, বাসার লাইট জ্বালানো হয়, ভেতরে দরজা খোলার পরে দেখা যায় কেউ নাই। ওইটা ছিল বৃহস্পতিবার রাতের বেলা। এরপরে প্রায় 1.5 মাস পর রাতের বেলা তিনি ঘুমাচ্ছিলেন, সেটাও এরকম শুক্রবার রাতের বেলা হবে। সেদিন জুম্মা পড়েছেন তিনি, তার যতটুকু মনে আছে যে সেদিন তিনি জুম্মা পড়েছেন, হানজালা ভাই। তো তিনি যখন বাসায়
সন্ধ্যা 7টা-8টার দিকে এরকম তার একটা বন্ধু কোথা থেকে এসছে, মানে ঢাকার বাইরে থেকে তার বন্ধু এসছে, কুড়িগ্রাম থেকে তার একটা বন্ধু এসছে এবং কুড়িগ্রাম থেকে কিছু অর্ডার দিয়ে যেহেতু জিনিস নিয়ে এসেছিলেন তিনি, তো সেগুলোকে রিসিভ করার জন্য তিনি বাসার নিচে যান। বাসার নিচে যাওয়ার সময় 4তলা থেকে 3তলা যাওয়ার সাথে সাথেই ইলেকট্রিসিটি চলে যায়, পুরো অন্ধকার হয়ে যায়। তো তিনি সিঁড়ি নিচে নামার পরে তার তো সিঁড়ির কামরায় চলে আসার কথা। তিনি সিঁড়ির কামরায় চলে আসার পর দেখেন ইলেকট্রিসিটির কারণে চারিপাশ অন্ধকার। তো ইলেকট্রিসিটি না থাকার কারণে তো সবার বাসা তখন মোমবাতি বা চার্জার লাইট, আর তাদের বাসাটা এমন একটা জায়গায় যে বাসা থেকে নিচে নামলেই দোকান। তো দোকানের হট্টগোল তিনি শুনতে পাচ্ছেন, কলাপসিবলের গেটটা তিনি দেখতে পাচ্ছেন না। 4তলা তিনি মনে করেছেন যে তিনি অলরেডি অনেক টুক নিচে নেমে গেছেন। 4তলা 5তলা তার যতটুকু মনে নাই, কিন্তু নিচে নামার পর তার মনে হচ্ছে যে আমি কলাপসিবল গেটটা পাচ্ছি না কেন। তিনি আবারও উপরে উঠলেন, উপরে উঠে দরজা নক করলেন। তার ওয়াইফ দরজা খুললো, কি বললো কী ব্যাপার তুমি না নিচে গেলা না? বলে না আমি নিচে না কলাপসিবল গেট পাচ্ছি না, তো আমার হাতে একটা মোমবাতি দাও তো। তো তিনি মোমবাতি নিয়ে নিচে নামলেন। নিচে নামার পর এরকম 4তলা, যতটুক আপনি একটা বাসায় থাকলে কতটুক নিচে 4তলা হবে সেটা তো আপনি জানেন। তো নিচে যতটুক হাইটে নিচে নামার কথা সিঁড়ি ভেঙে নামার পরে তার মনে হচ্ছে যে এখানে তো কলাপসিবল গেটটা আমি ছিল, এখানে কলাপসিবল গেট কোথায় গেল? তো তিনি আগুন দিয়ে বারবার দেখার চেষ্টা করছিলেন এই জায়গাটায় কলাপসিবল গেটটা কোথায়। তিনি কোনোভাবেই এই জায়গায় দেয়াল নাকি কলাপসিবল গেট কিছুই বুঝতে পারছেন না। মনে হচ্ছে কোনো একটা কালো অন্ধকারাচ্ছন্ন এলাকায় তিনি ঢুকে গেছেন। উপর থেকে কেউ নামছেও না, বাসাটা পুরো অন্ধকার, আর ইলেকট্রিসিটিও নাই। তিনি আবারও 4তলায় উপর ওঠেন। ওঠার পর তিনি উঠে ছাদে চলে যান, কিন্তু তার রুমের ফ্ল্যাটের দরজা খুঁজে পাচ্ছেন না। তিনি খুব অবাক হয়ে গেছেন, এই একটা বাসা যেটা 4তলা মাত্র, নিচতলা গুনলে আসলে এখন যদি এখনকার সময়ে যদি আপনি নিচতলা যদি পার্কিং দিয়ে হিসাব করেন তাহলে 3তলা, তো নিচতলা সহ 4তলা। উপরে ওঠার পর তিনি তার নিজের ফ্ল্যাটটা খুঁজে পাচ্ছেন না, কিন্তু কলাপসিবল গেটটা তিনি খুঁজে পেয়েছেন 4তলার, যেটা বাড়িওয়ালার গেটের সামনে বরাবর লাগানো। তিনি ছাদে ওঠেন, কাঠের দরজা ছিল ছাদের, কাঠের দরজাটা সরান। ছাদে ওঠার পর তিনি দেখেন যে তিনি ঠিক জায়গায় আছেন, এবং তিনি যখন রেলিংয়ের কর্নারে যান যে দিক দিয়ে রাস্তা দেখা যায়, তিনি দেখছেন যে তিনি রাস্তা দেখতে পাচ্ছেন। তাহলে তিনি বাসার থেকে বের হতে পারছেন না কেন? খুব অদ্ভুত লাগতে থাকে তার। তিনি ছাদের উপরে মোমবাতিটা কোনোভাবে বাতাসে নিভে যায়। তিনি বাসার নিচে যান, 4তলায় তার বাসার ফ্ল্যাট খুঁজে পাচ্ছেন না। ইমিডিয়েটলি নিচতলায় তো 4তলা তার ফ্ল্যাটটা, কিন্তু সে অন্ধকারের কারণে খুঁজে পাচ্ছেন না। তো এবার তিনি আবার উপরে যান এবং ছাদের দরজাটা খুলে তিনি নিচে নামেন, যতটুকু আলোয় নিচে নামা যায়। কিন্তু ওই নিচে নামলে পুরোটা অন্ধকার লাগছে তার কাছে। হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে আসার সাথে সাথে তিনি দরজা দেখতে পান, নিচে নামেন। নিচে নেমে দেখেন যে ঠিকই তো আমার কলাপসিবল গেট, কিন্তু তিনি কোনোভাবে কলাপসিবল গেট খুঁজে পাচ্ছেন না। কলাপসিবল গেট থেকে মেইন গেটের ডিস্টেন্স হচ্ছে 10 ফিট ম্যাক্সিমাম। 10 ফিট ক্রস করলে আশপাশে দোকানপাটের টিং টিং শব্দ, রিক্সা যাচ্ছে, টুংটাং শব্দ হচ্ছে, আশপাশে চার্জিং ফ্যান লাইট আর চার্জার লাইট জ্বলছে, মোমবাতি আছে, আলো তো আসছে, বাইরের আলো আসার কথা তো, কিন্তু কোনোভাবেই তিনি কিচ্ছু দেখতে পারেননি। কলাপসিবল গেটটা পর্যন্ত দেখতে পারেন, একদম কমপ্লিটলি ঘুটঘুটে অন্ধকার। তিনি তার স্ত্রীকে জিনিসটা শেয়ার করেন, বললেন যে কিভাবে আমি ব্রেইন ওয়াশড হয়ে গেল, আমার ব্রেন কিছু করলো না। ইলেকট্রিসিটির পর্যন্ত আমি আমাদের ফ্ল্যাটটা, এবং একটা সময় যখন আমি উপরে নিচে উঠানামা করলাম কমপ্লিটলি, আমি একটা ফ্ল্যাট খুঁজে পেলাম না। আমি কোথায় ছিলাম আমি নিজেও জানি না। আমার কাছে মনে হচ্ছে, উনি বলছেন যে আমার কাছে মনে হচ্ছিল যে আমি পুরা বিল্ডিংটার মধ্যে একটা অন্ধকারাচ্ছন্ন জায়গায় উপর খালি আমি সিঁড়িটা পাচ্ছি পায়ের নিচে, আর কিচ্ছু না। এরকম গেল, আরও মাস 3 গেল। তাকে ডিরেক্টলি কোনো অবয়ব এসে কোনো ধরনের ডিস্টার্ব তখন তিনি পাননি ডিস্টার্ব। এরকম ঘটনার পর 3 মাস, ওই সময়টায় আমের সিজন তখন চলছে। তিনি রাজশাহী থেকে আম নিয়ে এসছেন। তো রাজশাহীর আম নিয়ে পটুয়াখালী যাবেন বাবা মার সাথে দেখা করার জন্য। অফিস থেকে ছুটি পেয়েছেন, 5 দিনের একটা ছুটি এসছে। তো তিনি যেহেতু ছুটি নেননি, অফিস থেকে ছুটি নিয়েছেন, আর বাবা মাও তাকে দেখতে চাচ্ছে। আর আমের স্পেশাল ওই সময় মৌসুমটা আমের ছিল, রাজশাহী থেকে আম নিয়ে এসছেন। তো তার স্ত্রী সহ তিনি পটুয়াখালীতে আম নিয়ে পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা দেন। তো তখন লঞ্চের মুভমেন্টটা ছিল খুবই স্বাচ্ছন্দ্যের। তখন লঞ্চ চলতো, এত বড় বড় এত আধুনিক লঞ্চ না থাকলেও তখন বড় বড় লঞ্চ ছিল।
তো যেসব লঞ্চ ছিল তার মধ্যে তিনি সুন্দরবন লঞ্চটা সিলেক্ট করেন এবং পটুয়াখালীর উদ্দেশ্যে বরিশাল শহরের উদ্দেশ্যে আগে রওনা দেন। পরে বরিশাল শহরে তার খালার সাথে দেখা করে তিনি পটুয়াখালী যাবেন, এরকম একটা প্ল্যান তার হলো। তিনি বাসার থেকে বের হন বিকাল 3:30টার দিকে 4টার দিকে এবং 6টা নাগাদ তিনি সদরঘাট পৌঁছে যান। তার লঞ্চ ছাড়ার কথা ছিল সন্ধ্যা 7টার দিকে এবং তিনি পৌঁছে তিনি তার যেই জায়গাটায় তার কেবিন ছিল সেই জায়গায় তিনি ক্যাবিনে যান। ক্যাবিনে তিনি তার জিনিসপত্র রেখে তার স্ত্রী সহ কেবিনে কিছুক্ষণ বসে থাকেন। আর তিনি তার স্ত্রীকে রেখে যান হচ্ছে জিনিসপত্র কিনতে, কিছু খাওয়া দাওয়া কিনতে, যেহেতু লঞ্চে সারা রাতের সফর, তখন তো অনেক বড় সফর ছিল, লম্বা সফর। আকাশ তখন অলরেডি মেঘ গুটগুট করছে এবং ওইখান থেকেই লঞ্চের লোকজনদেরকে বলা হচ্ছে যে যদি কোনোভাবে বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে ওয়েদার ফোরকাস্টের উপর যেন তারা ভরসা রাখে এবং ওইটা মেনেই যেন তারা লঞ্চ ছাড়ে। ওখানে মাইকে অ্যানাউন্স করছিল। তিনি কিছু খাওয়া দাওয়া নিয়ে আসেন, বিরিয়ানি কিছু কিনে নিয়ে আসেন, খাওয়ার পোলাও, চিকেন বিরিয়ানি বা কিছু একটা মোরগ পোলাও নিয়ে আসেন। নিয়ে এসে তিনি তার লঞ্চ খুঁজছেন, কিন্তু যেই লঞ্চে তিনি তার স্ত্রীকে রেখে আসছেন সেই লঞ্চ তিনি খুঁজে পাচ্ছেন না। এই লঞ্চ ঘাটের মধ্যে তিনি প্রায় 10 চক্কর কাটলেন, কিন্তু লঞ্চ খুঁজে পাচ্ছেন না। এতগুলা লঞ্চও তখন ভিড়ে ছিল না, যেহেতু বৃষ্টি হবে, দমকা বাতাস শুরু হয়েছে। 50% লঞ্চ তখন নদীর অন্য পারগুলোতে ভিড়ে ফেলেছে লঞ্চের লোকজনরা। আর কিছু লঞ্চ তখন ছেড়ে যাবে, ছোটোখাটো লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে না। আগে মানতো না যারা, তারাই তো মোটামুটি ডুবতো। তো তিনি দেখলেন তার লঞ্চ খুঁজে পাচ্ছেন না। এতগুলো লঞ্চের মধ্যে তিনি এই লঞ্চ খুঁজে পাচ্ছেন না কেন? 10 মিনিট লঞ্চ খোঁজার পর তিনি দেখলেন যে তিনি লঞ্চের সামনে দাঁড়িয়ে আছেন। এইটা লঞ্চটার সামনে দাঁড়ানো অবস্থায় যে লঞ্চে যাবেন নাম তো সবাই বড় বড় অক্ষরে লেখা থাকে। তিনি যে লঞ্চে তার স্ত্রীকে রেখে আসছেন সেটা তিনি খুঁজে পাচ্ছিলেন না সেই জায়গায়। আদৌ তিনি কোনো মায়ায় জালে পড়ে গেছেন কিনা, আদৌ কোনো ধরনের প্রবলেম তার জীবনে হচ্ছে কিনা, তখন তিনি এটা চিন্তা করেন নাই। তার বুক ধরপড় করছিল, আল্লাহকে ডাকা শুরু করলেন। হঠাৎ করে মনে হলো যে তিনি তার লঞ্চটা পেয়ে গেছেন। হঠাৎ করে মনে হচ্ছে তিনি লঞ্চের সামনে দাঁড়ানো। তাহলে এতক্ষণ যাবৎ তার চোখে এত বড় বড় ফন্টে লেখা এই লঞ্চটার নামটা চোখে আসলো না কেন? তো তিনি তার স্ত্রীকে যে বললেন যে এরকম লিমা, আমি তো আমার লঞ্চ খুঁজে পাচ্ছি না। তার ওয়াইফের নাম ছিল লিমা। তো আমি তো আমাদের লঞ্চ খুঁজে পাচ্ছি না। আমি এদিক সেদিক হাঁটলাম, পুরো ঘাট চষে বেড়ালাম, আমি লঞ্চ খুঁজে পাচ্ছিলাম না। 10 মিনিটের মতো পরে তারা লঞ্চে ঘুমিয়ে যান। পরে ভোরে যখন লঞ্চ পাড়ে ফিরে তার বরিশাল শহরে তার খালার সাথে দেখা করেন, খালার জন্য আম নিয়েছেন, সে আম দেন। আম দেওয়ার পরে খালার বাসায় অনেকক্ষণ থেকে আবারও রাতের বেলা তারা পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা দেন। খালার গাড়ি ছিল, খালার গাড়ি করে তিনি পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা দেন। রাস্তা খুব ভালো ছিল না। পথিমধ্যে যে সমস্যাটা ফেস করেন তিনি, তার ভাষ্য মতে তিনি বলেন যে যেদিন আমি রাতের বেলা একটা মহিলাকে চলে যেতে দেখেছি, আমার রুম থেকে মুভ করে বাথরুমের দিকে চলে যেতে দেখেছি, যেই হাইটের একজন মহিলাকে আমি দেখেছিলাম, যেই সবুজ এবং নীল পাড়ের একটা শাড়ি তিনি পরা ছিলেন, এক্স্যাক্টলি সবুজ এবং নীল পাড়ের একটা শাড়ি পরে আমি যখন পটুয়াখালীর উদ্দেশ্যে যাচ্ছি সন্ধ্যার দিকে, আমি একটা মহিলাকে দাঁড়াতে দেখলাম। শাড়ি একরকম মানুষের হতেই পারে, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। কিন্তু ওই নির্জন এলাকায় আমি মহিলাটাকে দেখার পর জিজ্ঞেস করলাম আমার খালাতো ভাইকে, তুই কি কোনো মহিলা দেখেছিস? কিন্তু সে কোনো মহিলা দেখার হিস্ট্রি আমাকে দেয়নি। তিনি বলছিলেন, তো তিনি দেখছেন। তার স্ত্রীকেও তিনি বললেন, তার স্ত্রী বলছে যে আমি কোনো কিছু দেখিনি, তবে আমার কাছে মনে হচ্ছে আমাদের সাথে কেউ আছে। তার স্ত্রী এবং সে পিছনে বসেছিলেন, আর 2 খালাতো ভাই ছিল সামনে। এক খালাতো ভাই ড্রাইভ করছিল, আরেকজন বসেছিল সামনে। তারা চিন্তা করছিল যে আসলেই তো আমাদের 2 জনের মাঝখানে কেউ আছে কিনা আমি জানি না, তবে মনে হচ্ছে কারো উপস্থিতি। বাসায় পৌঁছান, কোনো প্রবলেম নাই, নর্মালভাবে সব কিছু শেষ করেন। 5 দিনের ছুটি কাটিয়ে তিনি ঢাকায় ফেরত আসেন। ঢাকায় ফেরত আসার পর কোনো সমস্যা হয়নি। যেদিন ফেরত আসেন সেদিন সকালবেলা তাদের লঞ্চ থামে। তিনি তার স্ত্রীকে বাসায় নামিয়ে দিয়ে অফিসে চলে যান। যেহেতু পরের দিন তার অফিস ছিল, অফিসে বলেছেন তিনি তার একটু লেট হবে। তখন নতুন মোবাইল ফোন এসছে।
মোবাইল ফোন তখন পাওয়া যায়। মোটরোলার তখন নতুন নতুন মোবাইল ফোন সিটি সেল দিয়ে বের করেছিল, তখন নতুন নতুন বের হয়েছে আর কি। তো মোবাইল ফোন তখন তার ছিল না, তবে তিনি দোকানে দোকানে মোবাইল ফোন কল করা যেত, এক্সপেন্সিভ ছিল কিন্তু ছিল, কল করা যেত। অফিসে তিনি ফোন করে জানিয়ে দিয়েছিলেন যে আমার আসতে কিছুক্ষণ দেরি লেট হবে। তো তিনি 9টা সাড়ে 10টার দিকে অফিসে পৌঁছে যান, তার বাসায় তার স্ত্রীকে নামিয়ে দিয়ে তিনি অফিস চলে যান। অফিস শেষ করে আস্তে আস্তে 5 দিনের কাজের হালকা একটু প্রেশার যেহেতু ছিল, তো শেষ করতে করতে অফিস শেষ করতে করতে সন্ধ্যা 8:30 বেজে যায়। অফিসে তিনি ছিলেন, তো অফিসের মালিক ছিল আর 2 জন কর্মচারী ছিল, ক্লার্ক অফিসার আর কি, রিসেপশনিস্ট ছিল। তারা 8:30 পর্যন্ত অফিসে কাজ শেষ করে অফিস থেকে বের হন। তো তিনি যখন অফিস থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে গেলেন, 12 মিনিটের রাস্তা। তো তিনি সেদিন যেহেতু বাইক তার বাসায় ছিল, তিনি আর বাইক নিয়ে অফিসে যাননি, রিক্সা দিয়ে গেছেন। রিক্সা দিয়ে তিনি বাসার সামনে আসেন। বাসার সামনে আসার পর ইলেকট্রিসিটি চলে গেল। বাসা তখন 9:15 বাজে বা 9টা বাজে, ইলেকট্রিসিটি নাই। আকাশে পুরো মেঘ, দমকা বাতাস, ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে, খুব সুদিং লাগছিল, ভালো লাগছিল। কিন্তু সেদিনই তার জীবনের একটা শেষ অধ্যায়ের, জীবনের ভয়ের একটা শেষ অধ্যায় বলা যায়। এরপর থেকে তিনি হয়তো ভয় পাননি, কিন্তু কোনো কারণে তার বুক ধরপড় করে। তিনি বাসার নিচে আসেন এবং নিচে এসে দেখেন যে একটা লাশের খাটিয়া রাখা, যেই জায়গাটায় মোটর, তারপরে পানির ট্যাঙ্ক আর মোটর পাশাপাশি। তো মোটরটা যেন চুরি না হয়ে যায়, মোটরটা একটা খাঁচা দিয়ে ঢাকা, সেটা তালা দেওয়া থাকে, এবং ওই খাঁচা বরাবরই কিছু স্পেস আছে যেখানে আবার কাট আউট আছে, বিল্ডিংয়ের কাট আউট সব রাখা। তো ওইখানে একটা লাশ রাখা, লাশটার চারিপাশে মানুষজন। কিন্তু এই মানুষজনগুলোর মধ্যে বাড়িওয়ালার মানুষজনদেরও তার পরিচিত, মানে বাড়িওয়ালার মানুষরা যারা আত্মীয় স্বজনরা আসে তাদেরকেও তিনি দেখে অভ্যস্ত। হাই হ্যালো না হলেও বোঝা যায় যে তারা বাড়িওয়ালার মানুষ। এবং ভাড়াটিয়ারা, অন্যান্য ভাড়াটিয়ারা, এর মধ্যে একটা ঈদও গেছে সেখানে, তিনি তো অন্যান্য ভাড়াটিয়াদেরকে চেনেন, উঠানামায় দেখা সাক্ষাৎ হয়। তার ওয়াইফের সাথেও কয়েকজন ভাড়াটিয়ার পরিচয় আছে। নেইবার হিসেবে যতটুকু চেনা যায় ততটুকু তিনি ভাড়াটিয়াদেরকে চেনেন। এর মধ্যে তিনি নিচে দেখলেন কয়েকজন মানুষ, আর 10-15 জন মানুষ খুব হু করে কান্না করছে। লাশের খাটিয়াটা রাখা, একটা লাশ রাখা, সেই নীল এবং সবুজ শাড়ির পারওয়ালা সেই মহিলার লাশ খাটের মধ্যে পড়ে, মহিলার লাশটা খাটের উপরে, এবং মহিলাটার মুখটাও ঢাকা না, মহিলাটার চোখ বন্ধ করা, এবং মহিলার মাথাটা ডান কাত করা, পাগুলোকে বেঁধে রেখেছে, পায়ের 2টা যে বড় আঙ্গুল আছে সেই 2টাকে কাপড় সুতা দিয়ে বাঁধা। সিঁড়ি কামরা, ইলেকট্রিসিটি নাই, কিন্তু ওই জায়গাটায় বাইরের আলোটা পড়েছে, বোঝা যাচ্ছে যে এখানে একটা লাশ রেখেছে কেউ। আশপাশে যারা কাপড় পরেছিলেন তারা সবাই মোটামুটি লাশের দিকেই তাকিয়েছিলেন, আশপাশে তাকাচ্ছিলেন না। একটা মানুষ মারা গেলে আরও মানুষ থাকে, আর যেহেতু এই বাসাতে যদি কেউ মারা যায় সেটা হলে এরকম অবস্থা রাখবে হচ্ছে বাড়িওয়ালারা। ভাড়াটিয়াদের কেউ মারা গেলে দেখা যাবে হাসপাতাল থেকেই লাশ গোসল করিয়ে নিজ গ্রামের বাড়িতে অথবা কবরস্থানে নিয়ে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি, কারণ ভাড়াটিয়ারা স্থানীয় হয়ে পরিচিত অতটা না হলেও বাড়িওয়ালারা ওখানকার স্থানীয়। তো বাড়িওয়ালাকে ওখানে তারা সবাই জন্মগতভাবেই চেনেন। তো বাড়িওয়ালার মানুষ যে মারা যায়নি সেটা দেখে কয়েকজন মানুষ দেখে বোঝা যাচ্ছে, কিন্তু যারা আছেন তাদেরকেও তিনি কখনো দেখেননি। অনেকদিন যাবতীয় তো ওই জায়গায় 8-9 মাস হয়ে গেছে ওই জায়গায় আসেন, তো 6-7 মাসের বেশি হয়ে গেছে এই জায়গায় আছেন। তো মোটামুটি মানুষজন তো কিছু পরিচিত হয়ে গেছে। একটা দোকানে মান্থ শেষে একবারে টাকা দিয়ে দেন, ওখান থেকে বাকি নেন। তখন এই জিনিসটা প্রচলন ছিল, যে এখনও আছে মুদির দোকানে বাকি নেওয়াটা। তো তিনি সবার মধ্যেই পরিচিত মুখ খুঁজছিলেন, কেউ কাউকে পরিচিত পাচ্ছিলেন না। সবাই একইভাবে একই অপলক দৃষ্টিতে লাশের দিকে তাকিয়ে আছেন। তিনি তাদেরকে ভেদ করে তাদেরকে একটু সরতে বলে পাশ কাটিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলেন। উপরে ওঠার পর তিনি তার ফ্ল্যাটটা আবারও খুঁজে পেলেন না। তিনি 4 তলায় যেই মাপে উঠলেন, ছাদে চলে গেলেন, ছাদের গেট খুলে দেখলেন ছাদ, আবার দরজা লাগালেন, নিচে এসে দেখলেন তার ফ্ল্যাট তিনি খুঁজে পাচ্ছেন না। বারংবার তিনি ফ্ল্যাটের বাইরে চিৎকার করছিলেন, লিমা দরজা খোলো, এই লিমা দরজা খোলো। তিনি দরজা নক করছেন, তার কাছে মনে হচ্ছে তিনি দেয়ালে নক করছেন, কোনো দরজা ওই জায়গাটায় নাই। নিজের ফ্ল্যাট কোন জায়গায় এটা তো আমি জানবো, 7-8 মাস ধরে একটা জায়গায় থাকি।
কিন্তু কোনোভাবেই তিনি ফ্ল্যাটের দরজা খুঁজে পাচ্ছিলেন না। 2000 সালের কথা, 1990-80 সালের কথা না, 2000 সালের কথা। অনেকবার তিনি এরকম কি বলে নক করছিলেন দরজা, বা তিনি দেয়ালে নক করছেন। তার বাড়িওয়ালার ফ্ল্যাটটাও তিনি চেনেন, সেখানেও কোনো দরজা নাই। তিনি অনেকক্ষণ ধরে চিৎকার চেঁচামেচি করছেন। তিনি নিচে নামলেন, নিচে নেমে দেখলেন একদম ঘুটঘুটে অন্ধকার। ওই লাশটা সেই বাড়ির ওই কামরাটাতে পড়ে আছে। লাশের সামনে যে মানুষগুলো অপলক দৃষ্টিতে তাকিয়েছিল সেসব মানুষের উপস্থিতি পাওয়া গেল না। লাশটা মোটা হচ্ছে অন্ধকারে কেমন রেডিয়ামের মতো জ্বলছে, কিন্তু কলাপসিবলের গেটের উপস্থিতি নাই। তিনি দৌড়ে আবারও উপরে গেলেন, উপরে নিচে হাঁপাতে থাকলেন। একটা পর্যায়ে তার বুকে প্রচণ্ড ব্যথা উঠল। মাত্র 26-27 বছরে তার বুকে ব্যথা উঠে গেল, মনে হলো যে তার হার্ট অ্যাটাক হচ্ছে। প্রচণ্ড পেইন, ইলেকট্রিসিটি চলে আসলো। ইলেকট্রিসিটি চলে আসার পর তিনি দেখলেন তিনি একবারে ঠিক তার 4 তলায় তার ফ্ল্যাটের সামনে বসে আছেন। তার বাড়িওয়ালা শব্দ পেয়ে দরজা খুলল। কি হয়েছে হানজালা, তোমার কি হয়েছে? আমার বুকে খুব ব্যথা হচ্ছে, আমাকে একটু হাসপাতালে নিয়ে যান, আমি পারছি না, আর দাঁড়াতে পারছি না। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। বাড়িওয়ালা বলল যে কি হয়েছে বাবা, তোমার এরকম অবস্থা হলো? যে আমি জানি না আঙ্কেল, এই বাসার মধ্যে আমি এতদিন যাবত আপনাকে বলি নাই, এই জিনিসগুলো আমি ফেস করেছি। আমার স্ত্রীও এই বাসায় থাকে, সে ফেস করেনি, আমি কেন করলাম? এর মাঝে তিনি বললেন যে আমি একজন হুজুরকেও দেখিয়েছিলাম, হুজুর আমার মধ্যে কোনো ধরনের নেগেটিভ ইস্যুস পাইনি। বলেছে নজর পড়েছে, কিন্তু কোনো নেগেটিভ ইস্যু নাই। যেহেতু তিনি চুপচাপ একটা শান্ত স্বভাবের ছেলে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো ঝগড়া হয় না, নজর কিছুটা পড়েছে, কিন্তু কোনো ধরনের ব্ল্যাক ম্যাজিক বা কোনো কিছুর আভাস তার শরীরে পাওয়া যায়নি। তবে তিনি টেনশন করেন, কিন্তু টেনশন করার কারণে এরকম ভুল তার হবার কথা না। তিনি বলেন যে আমি ঠিক আছে টেনশন করি, আমার অনেক কাজ প্রেশার থাকে অফিসের, কিন্তু এত প্রেশারে আমি কেউ আমার কাছ থেকে 2 টাকা ধার করি না, আমি কারোর কাছ থেকে কেউ আমার কাছে 2 টাকা পায় না। আমি আরাম করে রাতে ঘুমাই, আরাম করে অফিস করি, সারাদিন কোনো সমস্যা হয় না। আমি রাতে আসলে ইলেকট্রিসিটি চলে গেলে এই বাসাতে আমি প্রবলেম ফেস করছি। তো তিনি বললেন যে আঙ্কেল এরকম হচ্ছে, আমি আসলে থাকবো না বাসাতে, এই বাসাতে আমি থাকবো না। এর আগে তো আমি অনেক বাসায় ছিলাম, কখনো জিনিসগুলো ফেস করি নাই, আপনি যদি কিছু মনে না করেন। বাড়িওয়ালা বলল যে দেখো, তোমরা আসার আগে এই 2টা রুমের মধ্যে আরেকটা প্রবলেম হয়েছিল, তোমাদেরকে বিষয়টা আমার জানানো দরকার ছিল, কিন্তু আমি তখন তোমাকে যখন ভাড়া নেই তখন বলেছি যে কোনো সমস্যা ফেস করতে পারো, তোমরা কি নিবা কিনা। তুমি কিন্তু আমার কাছে জিজ্ঞেস করো নাই কী ধরনের সমস্যা ফেস করতে পারি, তুমি বলেছ তোমার কোনো সমস্যা নাই, যেহেতু তোমার তাড়াহুড়া ছিল, বাসা নেওয়ার দরকার ছিল। বলে যে উনি বলছেন যে আপনার বাসায় থাকার অবস্থায় একটা ইনসিডেন্ট ছাড়া কোনো প্রবলেম হয় না আমার। বলে যে শোনো, আমি তোমাকে বলি, আমার যে 2টা ফ্ল্যাট ছিল, 2টা ফ্ল্যাটের মধ্যে আসলে পুরা অর্ধেকটা আমি আগে উনি বলেছেন আমি আগে 3 তলা একটা অর্ধেক ফ্ল্যাটে থাকতাম, আর 4 তলা 2টা ফ্ল্যাটে ভাড়া দেওয়া ছিল। পরে আমি রাটাটা রেনোভেট করে পুরোটা নিয়ে ফেলি, আর এই 2টা রুমে আমি নেই নাই। এটা একটা কারণ হচ্ছে যে ভাড়াটিয়াটা সেই ফ্ল্যাটে থাকতো, সেই ভাড়াটিয়াটা ভাড়াটিয়াটা ছিল মানে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই তাদের পরিবার সহ থাকতো। তো হাজব্যান্ডের বয়স ছিল 45-46-45-এর মতো বয়স ছিল। হাজব্যান্ডটা সুইসাইড করেছিল, কারণ হাজব্যান্ডের অন্য একটা মেয়ের সাথে সম্ভবত রিলেশন ছিল বা কিছু একটা, পরিবারের সবাই জেনে গেছিলো। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রচণ্ড ঝগড়াঝাটি হয়, চাকরি বাকরিরও একটা ইস্যু ছিল। উনি সুইসাইড করেছিল যখন মেয়েটা ছিল তার বাবার বাড়িতে। পরে মেয়েটা বাবার বাড়ি থেকে এসে দেখে 7 দিনের গলা লাশ। এটা আমাদের পুলিশ কেসও হয় এবং আমাকে অনেক জিজ্ঞাসাবাদও করা হয়। আমরা গন্ধ পেয়ে দরজাটা আসলে পুলিশকে দিয়ে খোলাই এবং পুরো অর্ধেক গলে গেছে, লাশ গরমের মধ্যে পাওয়া গেছিলো, পুরো লাশ গলে পুরো পটকা গন্ধ, আশপাশে গন্ধ চলে গেছিলো। আশপাশের মানুষজনও জানে যে এখানে একটা মানুষ মারা গেছে। তো যাই হোক, আমি তোমাকে এটা বললাম, এটার কারণে হতে পারে আমি জানি না, তবে আমি বাসার মধ্যে হুজুর নিয়ে এসেছিলাম, হুজুর নিয়ে এসে বাসার দোয়া পড়িয়েছি, জমজমের পানি ছিটানো হয়েছে, 4 কোনায় বাধা আছে, বাড়ি তোলার সময় বেঁধে তুলেছি। তারপরও তুমি কেন ভয় পেয়েছো আমি জানি না, তবে তোমার যদি মনে হয় যে তুমি থাকবা না, চলে যাবা, সেটা তোমার একান্তই ব্যক্তিগত বিষয়। তবে তুমি চাইলে আমি আবারও সেই হুজুরকে নিয়ে আসতে পারি, যদি কোনো সর্ট আউট না হয় তাহলে তুমি বাসাটা ছেড়ে দিও, কোনো সমস্যা নেই। তোমরা এতদিন যাবত আছো, তোমাদেরকে আমার খুব ভালো লেগেছে। আমি যদি তোমাদের জন্য কিছু করতে পারি তাহলে আমাকে বলো, যদি নিচতলা ভাড়াটিয়াকে উঠিয়ে তোমাদেরকে সেখানে দেওয়া এবং এখানে আরও নতুন ভাড়া দেয়, আমি তোমার সাথে এই ডিলে আমি যেতে পারবো, কারণ আমি চাই যে আমার একটা ভালো মানুষ বাসায় থাকুক। আর তুমি মানুষটা অনেক ভালো, নামাজ পড়ো, তোমার ওয়াইফ নামাজ পড়ে, তোমার খুব ভালো একটা পরিবার, আমার কাছে দেখতে খুব ভালো লাগে।
আমার কাছে আমার নিজ সন্তানের মতো মনে হয়। তো তোমার চলে যাওয়া আমার কাছে খারাপ লাগবে, তো চলে গেলে কিছু করার নাই, তবে তুমি দেখতে পারো। 5-7 দিনের মাথায় সেই হুজুরকে নিয়ে আসা হলো, যে হুজুর তার বাসায় সব ধরনের দোয়া, তারপরে বাড়ি তোলার সময় যখন বিম করেছিল বয়স্ক হুজুর তাকে নিয়ে আসলো। সেই হুজুরটা ততক্ষণে মতদূরে মসজিদ থেকে বেরিয়ে গেছেন, মসজিদ আগে ছিলেন তিনি। তো সেই হুজুর নিয়ে আসার পর সেই হুজুর বলল যে জিনদের আনাগোনা, জিনদের মুভমেন্ট, আপনার বিল্ডিংটা ক্রস কানেক্টেড হওয়াতে জিনদের মুভমেন্ট আছে, কিন্তু ভয় দেখানোর কথা না, যেটা আমাকে আমার সহচর জিন বলছেন, ভয় দেখানোর কথা না। তারপরও আমি কিছু রিচুয়াল করছি ওই বাসাটার মধ্যে, পুরো বিল্ডিংয়ে কোনো সমস্যা দেখতে পাচ্ছি না, বাসাটার মধ্যে করছি। আমি একটা কবুতর নিয়ে আসবো। তিনি একটা কবুতর নিয়ে আসলেন, কবুতরটা নিয়ে এসে বাড়ির একটা কর্নারে বেঁধে রাখলেন। 3 দিনের মধ্যে কবুতরটা মারা গেল। তো তিনি বুঝতে পারছিলেন যে ওই কর্নার মুভমেন্ট নাকি জিনদের হয় সেখানে। তো তিনি পরবর্তী সময় সেটাকে ক্লোজ করে লাল সুতায় বেঁধে দিয়েছিলেন। এরকমটা লাল সুতায় বেঁধে দেওয়ার পর থেকে কোনো ধরনের প্রবলেম আর ফেস করছিলেন না। কিন্তু হানজালা ভাই তো বেঁচে চলছিলেন, যে ইলেকট্রিসিটি চলে যাওয়ার পর তিনি বাসা থেকে বের হতেন না, ইলেকট্রিসিটি আসার পরই বের হতেন, বা বাইরে থাকলে যদি দেখতেন যে ইলেকট্রিসিটি নাই তিনি বাসায় ঢুকতেন না, আশপাশে ঘুরতেন, তারপর ইলেকট্রিসিটি আসলে বাসায় ঢুকতেন। এই জিনিসগুলো মেনটেন করার কারণে বেশ বছর 5 তার কোনো প্রবলেম হয়নি। পরে তিনি বাসাটা ছেড়ে দিয়েছিলেন, কারণ তিনি নতুন অফিস হয়েছিল। নতুন অফিস হওয়ার পরে 2007 সালে উত্তরায় তার অফিস হয়ে যায়। তো অফিসটা আসলে তেজগাঁ থেকে মুভ করে উত্তরায় চলে যায় নিজেদের পার্মানেন্ট জায়গায়। তো পরবর্তী তাকে উত্তরা শিফট করতে হয়েছিল। তো 5 বছর তিনি সেই তেজগাঁয় ছিলেন। অনেক স্মৃতি জড়িত, ওই বিল্ডিং আর কোনো প্রবলেম ফেস করেননি। মাঝে মাঝে মনে হতো যে ছাদের উপর কেউ হাঁটছে, কিন্তু সেটাতেও তিনি ভ্রুক্ষেপ করেননি আর কি। এটা ছিল হানজালা ভাইয়ের ঘটনা। সুন্দর ঘটনা, ভালো লেগেছে ভাই আপনার ঘটনাটা। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ জয়। ওনার বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের ইচাইল গ্রামে। উনি যেই ঘটনাটি আমাদেরকে দিয়েছেন, এই ঘটনাটি ঘটেছিল মূলত ওনার খালুর সাথে। সঙ্গত কারণে নামটি আমরা বলছি না। তো ঘটনাটির সময়কাল 2022 সালে, খুব বেশি দিন আগের না, 2022 সালের শীতকালে। তার মানে হচ্ছে নভেম্বর থেকে জানুয়ারির মাঝামাঝি কোনো একটা সময় হবে। এক্স্যাক্ট মাসের নামটা বলতে পারেন নাই। তো এই যে খালু, মানে এই জয় ভাইয়ের যিনি খালু, এই খালু উনি পেশায় এখনো একজন ঝালমুড়ি বিক্রেতা। দিনের বেলা বিভিন্ন স্কুল, কলেজ বা ব্যস্ততম যেই জায়গাগুলো মানুষ সাধারণত ভিড় করে, এই জায়গাগুলোতে উনি ঝালমুড়ি বিক্রি করেন। ঝালমুড়ি বিক্রেতা হিসাবে ওনার দারুণ খ্যাতি রয়েছে। তো সকালবেলা থেকে বের হয়ে যান, আস্তে আস্তে রাত হয়ে যায়। উনি যেদিন বাড়ি থেকে বের হয়েছেন, মানে ঘটনার দিন, ওই দিন ওনার স্ত্রী, মানে এই জয় ভাইয়ের খালা, উনি আবার বলে দিয়েছেন তাকে যে তুমি যত রাত্রেই বাসায় আসো না কেন, তুমি বাসায় আসার দরকার নাই, তুমি সোজা চলে যাবা আমার বাড়িতে, মানে হচ্ছে ওনার শ্বশুর বাড়িতে যাবে, মানে খালুর শ্বশুর বাড়িতে যাবে। ওখানে এই খালুর স্ত্রী, বাচ্চা কাচ্চারা থাকবে। ওই দিন রাতের বেলা শ্বশুর বাড়িতে থেকে পরের দিন ওনারা সবাই একসাথে চলে আসবেন। তো এই জিনিসটা ওনাকে বলে দেওয়া হয়, কিন্তু দিনের বিভিন্ন ব্যস্ততায় ডুবিয়ে এই বিষয়টা একদমই ভুলে গিয়েছিলেন। ওই দিন উনি রাত 10টার দিকে বাড়িতে আসছেন, বাড়িতে এসে দেখে কেউ নাই। উনি চিন্তা করেছেন যে তাহলে মনে হয় কোনো প্রতিবেশীর বাড়িতে গেছে। যখন খাবার খাওয়ার জন্য খাবার খোঁজার চেষ্টা করছেন, দেখেন যে কোনো রান্না বাড়া কিছু হয়নি। তখন মনে পড়েছে, হাই হাই, আমি তো ভুলে গেছি একদমই, আমার স্ত্রী, বাচ্চা কাচ্চা ওরা তো সবাই অন্য বাড়িতে। তাকে যে যেতে বলেছিল এই বিষয়টা তখন মনে পড়ে। উনি তখন দ্রুত বাড়িঘর তালা মেরে ওই শ্বশুরবাড়ির উদ্দেশ্যে বের হন। শ্বশুরবাড়িটা ওনার ওই বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরত্বে ছিল, অন্য একটা গ্রামে। তো উনি তো বের হয়েছেন। তো রাস্তায় ওঠার পর অটো দিয়ে কিন্তু ওই জায়গায় যেতে খুব বেশি সময় লাগে না, খুবই অল্প সময় লাগে। এখন রাত, তখন উনি তো 10টার দিকে ঢুকেছেন, সবকিছু গুছিয়ে বের হতে 11:30-এরও বেশি বেজে যায় আর কি। আর গ্রামে তো 11:30 মানে অনেক রাত। আর রাতের বেলা অটো রিক্সা পাওয়া ওই রাস্তায় একটু কঠিন ব্যাপারই বটে। মানে অনেকক্ষণ পর পর আসলে আসে, না আসলে নাই, একটাও নাও আসতে পারে, এরকম একটা অবস্থা আর কি। তো উনি অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন। তো দাঁড়িয়ে থাকতে থাকতে রাত 12:30-এরও বেশি বেজে গেছে। তখন চিন্তা করেন এভাবে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করা যাবে না, 2 কিলো রাস্তার থেকে আমি হেঁটেই চলে যাই। তো উনি হাঁটা যখন শুরু করেছেন, তখন ওনার মনে হলো, আচ্ছা আমি এই মেইন রাস্তা দিয়ে হাঁটছি, তো মেইন রাস্তা দিয়ে
হাঁটতে হাঁটতে তো অনেক সময় লেগে যাবে, 2 কিলোমিটার রাস্তায়। এই চকের মধ্যে দিয়ে নেমে যাই, মানে যে ধান ক্ষেত্রে আছে, এটা বিশাল একটা চক আছে, ওই দিক দিয়ে নেমে যাই, আমার 1 কিলোমিটার পথ বেঁচে যাবে। আর পথটা তো আমার চেনা। আর সময় শীতকাল তো, বিভিন্ন ধান টান কাটা হয়ে গিয়েছিল, বিভিন্ন জায়গায় স্তূপ করে রাখা ছিল। অনেকেই আবার ওই ধান ক্ষেত পাহারা দেওয়ার জন্য, বা ধান যেটা কাটা হয় দিনের বেলা বা সন্ধ্যা হয়েছে নিয়ে যেতে পারে নাই, ওইগুলো পাহারা দেওয়ার জন্য আবার ওই চকের মধ্যে লোকজন থাকে। তো উনি চিন্তা করেছেন যে এখন তো লোকজন থাকবেই, সমস্যা কি, হাঁটি। হাঁটতে হাঁটতে পরিচিত লোকজন পেলে একটু গল্প গুজবও করা হলো, পথটাও কমে গেল। ওই চিন্তা করে উনি আর মেইন রাস্তা দিয়ে না গিয়ে উনি আবার নেমে গেছেন চকের ভিতর দিয়ে হেঁটে ওই গ্রামে যাওয়ার জন্য, মানে শ্বশুরবাড়ির গ্রামে যাওয়ার জন্য। চাঁদের আলো মোটামুটি ভালোই ছিল, কুয়াশা অতটা ছিল না, মানে যতটা শীতকাল হিসাবে থাকা প্রয়োজন, বেশ ফাঁকাই ছিল, হালকা কুয়াশা ছিল। তো উনি হাঁটছেন হাঁটছেন, চাঁদের আলো দিয়েই উনি পথ খুব ভালোভাবেই চলে ফিরছিলেন, ওই আইল দিয়ে হাঁটছেন আর কি। তো হাঁটতে হাঁটতে দেখছেন যে বিভিন্ন জায়গায় যে ফসলগুলো কেটে স্তূপ করে রাখা হয়েছে, সবাই তো নিয়ে যেতে পারে নাই, কিন্তু উনি কোনো মানুষজনকে দেখছেন না। উনি আশা করেছিলেন কোনো মানুষকে দেখবেন। তো উনি হাঁটছেন, প্রায় আধা কিলোমিটার হেঁটেছেন, মানে প্রায় অর্ধেকটা পথ পাড়ি দিয়েছেন উনি। এমন সময় উনি দেখতে পান যে আইলের উপরে একজন দাঁড়িয়ে আছে, বেশ লম্বা। উনি কিছুটা দূর থেকে দেখেছেন আর কি। তো ওই লোকটা পিঠ এই খালুর দিকে আর মুখ সামনের দিকে, মানে খালু যেদিকে হেঁটে যাচ্ছেন ওই দিকটাতেই ওই লোকটা মুখ করে দাঁড়িয়ে আছে, কিন্তু পিঠটা দেখা যাচ্ছে। তো খালু চিন্তা করলেন যে এতক্ষণে একজন লোককে পাওয়া গেল, কিন্তু লোকটা এত লম্বা কেন? তো উনি চিন্তা করেছেন হয়তো বা এখানে কোনো একটা ওই ফসলের ঢিবি করে রাখা হয়েছে কাটার পরে, ওইটার উপরে দাঁড়িয়ে আছেন। ওনার হয়তো বা আরো অনেক জায়গা আছে আশেপাশে, উঁচু জায়গায় দেখছেন যে কোনো লোকজন ওনার কেটে রাখা ফসল আবার চুরি করে নিয়ে যায় কিনা। তো ওই চিন্তা করে উনি সোজা হেঁটে যাচ্ছেন। তো উনি চিন্তা করেছেন যে গিয়ে একটু কথা বলবো, ওই কথা বলার নিয়েতেই তো উনি ওই রাস্তা দিয়ে ঢুকেছেন আর কি, যে পরিচিত লোকজন পেলে একটু গল্প গুজব করবো। তো উনি পেছন থেকে গিয়ে বলছেন যে, ভাই কে আপনি, কোন পাশে বাড়ি আপনার, ফসল পাহারা দিচ্ছেন নিশ্চয়ই? তো এইটা বলেছে। এইটা বলার সাথে সাথে ওই জিনিসটা ঘুরে তাকিয়েছে তার দিকে, আর যখনই ঘুরে তাকিয়েছে তখনই খুব ভয়ানক একটা দৃশ্য উনি দেখান। উনি দেখতে পান যে ওই লোকটা আসলে কোনো উঁচু জায়গার উপর দাঁড়ানো না, ওই লোকটা অনেকটা লম্বা, প্রায় 9 ফুট লম্বা, একটা কালো আলখেল্লা পরা, দূর থেকেই বোঝা যাচ্ছিল, কিছুটা কাছে যাওয়ার পর ভালো করে বুঝেছেন। ওই লোকটার চোখটা কেমন যেন লম্বা লম্বা চোখ, মানে যে গোল বড়, মানে ওই রকম না, মানে লম্বা লম্বা অদ্ভুত টাইপের চোখ, খুব রাগান্বিত ভাবে তার দিকে তাকিয়ে আছে। তার চোখটা স্পষ্ট দেখা যাচ্ছে। অনেক সময় অন্ধকারে তো মানুষের চোখ খেয়াল করা যায় না, চোখের জায়গাটা খুব গর্ত মনে হয় এবং অন্ধকার দেখা যাচ্ছে, কিন্তু ওনার চোখটা খুব স্পষ্ট দেখা যাচ্ছে, খুব ভয়ানক চোখ, একটু লম্বা লম্বা, আর চেহারাটা খুব কুচকানো, মাথা বেশ লম্বা, বিশেষ করে থুতনিটা বেশ লম্বা হয়ে গেছে। উনি এই দৃশ্য দেখার সাথে সাথে প্রচন্ড ভয় পান। উনি হঠাৎ করে খসখস শব্দ শুনতে পান। ওনার কাছে মনে হয় যে ওনার ডান পাশে খসখস শব্দ হচ্ছে। উনি ডান পাশে যখন তাকিয়েছেন তখন দেখতে পান ওই একই চেহারার আর একটা অবয়ব, কালা, মানে একদম, মানে কি বলবো, যে ওটার যে কালারটা একদম কালো, মনে হচ্ছে এইটা আরো ভয়ানক। ওইটার চোখ ছাড়া চেহারা খুব একটা কিছু দেখা যাচ্ছে না। হঠাৎ করে আবার বাম পাশ থেকে খসখস মানে আওয়াজ হচ্ছে। তখন দেখতে পান যে একই রকমের, একই কালারের কালো আলখেল্লা পরা একটা অবয়ব আসছে। এরপর উনি দূরে দেখতে পান যে আরো কয়েকটা অবয়ব উনার দিকে এগিয়ে আসছে। তো উনি যেই পথের দিকে যাচ্ছিলেন, যেই দিকটাতে মুখ করা ছিলেন, ওই দিকে তো এখন যেতে পারবেন না। উনি দেখছেন যে ওই দিক থেকেও এরকম কিছু আলখেল্লা পরা লোক আসছে। সকলেরই শরীরে একদম কালো কালারের আলখেল্লা, এটা বোঝা যাচ্ছে। উনি তখন উল্টো দিকে ঘুরে দৌড় দিয়েছেন, মানে যেদিক থেকে আসা শুরু করেছেন ওই দিকটাতে দৌড় দিন। তো উনি আসলে এতটা ভয় পেয়েছিলেন, কোন দিকে যে যাবেন উনি বুঝতে পারছিলেন না। উনি সোজা যে আইলটা আছে ওই সোজা আইল দিয়ে দৌড়াচ্ছেন, মাঝে মাঝে পেছনের দিকে তাকাচ্ছেন। উনি দেখতে পান যে ওই অবয়বগুলো একসাথে প্রায় 8-9টা হবে ওনার পেছন পেছন আসছে।
কোনোটা মনে হচ্ছে উড়ে উড়ে আসছে, কোনোটা হেঁটে হেঁটে আসছে, কোনোটা মনে হচ্ছে দৌড়ে দৌড়ে আসছে। আসলে পেছন দিকে তাকিয়ে খুব অত তো বোঝা যায় না, তবে কিছু কিছু উড়ে উড়ে আসছিল ওনার পিছনে পিছনে, এতটুকু বুঝতে পেরেছিলেন। উনি যে এই যে দৌড়াচ্ছেন, উনি আর রাস্তা খুঁজে পান না, মানে আধা কিলোমিটার পথ তো পাড়ি দিয়ে এসেছিলেন, কিন্তু উনি প্রচন্ড জোরে দৌড়াচ্ছিলেন। আইল দিয়ে কিন্তু ওইভাবে দৌড়ানো যায় না। উনি আইল থেকে কিছুটা নেমে, যেখানে শুধু ওই ক্ষেত যেই অংশটুকু, অধিকাংশ ক্ষেতের ফসলিতে কেটে ফেলা হয়েছে, এই জন্য উনি আইল থেকে নেমে ওই দিকে দৌড়াচ্ছেন। আইলের উপর দিয়ে খুব জোরে হাঁটাও মুশকিল হয় যদি আইলটা বেশি চিকন হয়ে যায়। আর চাঁদের আলো তো ছিল, উনি দেখতে পাচ্ছিলেন। ওই মাঠের মধ্যে কিছুটা হাঁটেন, আবার আইলের উপর উঠে যতটুকু পারেন দৌড়ানোর চেষ্টা করেন, আবার যদি দেখা যাচ্ছে যে কোনো ক্ষেতের ফসল কাটা, আবার ওই দিক দিয়ে অতটুকু পথ নেমে ওইখানে দৌড়ান। এইভাবে উনি যাচ্ছিলেন, পথ মনে হচ্ছে শেষ হচ্ছে না। তো তারপরেও উনি অনেকক্ষণ দৌড়ানোর পর ওই যে মাঝে মাঝে পিছন দিকে তাকিয়ে ওই দৃশ্যগুলো দেখেন, যে ওগুলো কিন্তু ওনার পিছু ছাড়ে নাই। উনি মনে মনে যতটুকু দোয়া দরুদ জানেন পড়ছিলেন। এভাবে অনেকক্ষণ দৌড়াতে দৌড়াতে উনি মেইন রাস্তায় উঠতে সক্ষম হন। ওই মেইন রাস্তাতে একটা দোকান ছিল, তো ওই দোকানটা আবার ওই সময় খোলাই ছিল। দোকানের যিনি মালিক, উনি তখন দোকান বন্ধ করেন নাই, এবং ওই দোকানদার ওনার পরিচিতও ছিল। তো হাঁপাতে হাঁপাতে যায়, বলেন যে ভাই দেখেন তোমার পেছনে কি কিছু দেখা যায় কিনা। ওই লোকটা পিছন দিকে তাকিয়ে বলে যে ওরে আল্লাহ রে, এইটা কি? ওই লোকটাও দেখা যায় 7-8টা অবয়ব ওই রাস্তার থেকে নিচে ওই আইলের উপরে দাঁড়িয়ে আছে, এর মধ্যে কয়েকটা কিন্তু শূন্যে ভেসে আসে। উনি এই দৃশ্য দেখার পর উনিও কয় যে ভাই চাচা আপনজান বাসা, তাড়াতাড়ি ভাই দৌড় দেন। এই দুইজন মিলে দৌড়ানো শুরু করেছে রাস্তার একটা দিকে। মানে কোন দিকে দৌড়েছেন এটা না, এটা মানে ওসবের চিন্তা আসে নাই, মানে রাস্তা একদিকে চলে গেছে, ওই দিকে দৌড়াচ্ছেন ওনারা পাকা রাস্তা দিয়ে। এমত অবস্থায় কি হয়, একটা অটো রিক্সা আসছিল, দূর থেকে ওই আলো দেখা যাচ্ছিল। ওনারা রাস্তার উপরে দুইজনই দুই হাত ছড়িয়ে দিয়ে বলতেছে ভাই দাঁড়ান 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 দাঁড়ান। তো এই অটোওয়ালা তো দাঁড়িয়েছেন, বলে যে তাড়াতাড়ি চলেন। মানে ওনারা যেই দিক দিয়ে দৌড়াচ্ছিলেন ওই দিক থেকেই তো অটো আসছিল, আর উল্টো পথে হচ্ছে এই যে খালুর শ্বশুর বাড়ি যে দিকটাতে উনি যাবেন আর কি। তো অটোওয়ালা তো ওনাদের দুইজনকে উঠান। তো অটোওয়ালা কিন্তু ওনাদের দুইজনকে চিনতেন, এমনটা না যে চিনতেন না, হঠাৎ করে চোর ডাকাত তার গাড়ি থামিয়েছে, বিষয়টা এরকম না। তো অটোওয়ালার অটোতে উঠেছেন। তো অটোওয়ালা তো গাড়ি চালানো শুরু করেছে। অল্প সময়ের মধ্যেই অটোওয়ালাও খেয়াল করছে যে আরে এইগুলা কি আসতেছে। রাস্তার দুই পাশে এরকম 7-8টা অবয়ব, কোনো অবয়ব বেশ লম্বা লম্বা বলতে কি, ধরেন যে কেউ যদি দুটো বাঁশের উপরে দাঁড়িয়ে থাকে এবং ওই বাঁশ দুটো যদি তার পা হয়, মানে বডিটা ছোট কিন্তু বাঁশের মতো লম্বা লম্বা দুটো পা হয়, তাহলে তাকে কেমন দেখা যাবে? মনে হচ্ছে ওই রকম একটা অবয়ব, এরকম একটা না কয়েকটা অবয়ব রাস্তার দুই পাশে এই মাঠের ভিতর দিয়ে এত লম্বা লম্বা পায়ে হেঁটে আসছে। কোনো কোনো অবয়ব উড়ে উড়ে আসছে। তো এই জিনিসটা দেখার পর ওই অটো চালক তো ভয় পেয়েছে। উনি চিন্তা করেছেন কি ব্যাপার, আমার পরিচিত কোনো মানুষের, দুইজন মানুষের সুরত ধরে আবার আমার গাড়িতে কোনো এই ভূত প্রেত উঠে বসলো কিনা। তখন ওই দুইজন আবার বলতেছে যে ভাই ভয় পান না, আমরা ভয় পাইছি এই জিনিসটা দেখে, তাড়াতাড়ি গাড়ি চালান। তো এই ভয়ানক দৃশ্যটা দেখার পর ওই অটো চালকও তো উনি খুবই মানে একটা ভয়ের মধ্যে রয়েছেন, জানলারে এখন কি হয়। তো উনি যত দ্রুত পারছেন অটোটা চালানোর চেষ্টা করছেন, কিন্তু মনে হচ্ছে অটোটা চলছেই না, খুবই ধীর গতিতে চলছে বলে মনে হচ্ছিল আর কি ওনাদের কাছে। তো এইভাবে বেশ খানিকক্ষণ চালানোর পর রাস্তার পাশে একটা বাড়ি দেখতে পান। ওই সময় ওই বাড়িতে ইলেকট্রিসিটি না থাকলেও ওই হারিকেন বা কোনো কুপির আলো জ্বলছিল, এটা দেখতে পেয়েছিলেন। ওই বাড়ির চারদিকে কোনো বেড়া ছিল না। তো ওই জায়গাটাতে অটোটা দাঁড় করিয়ে ওই অটোওয়ালা অটোটা ওখানে রেখেই, এবং আরো যে দুইজন যাত্রী ছিল, যে খালু ছিল, তারপরে যে দোকানদার ছিল, তিনজনই ওই বাড়ির উঠোনে গিয়ে হুমড়ি খেয়ে পড়েন। যখনই হুমড়ি খেয়ে পড়েছেন তখন চতুর্দিক থেকে ভয়ঙ্কর কণ্ঠ, মনে হচ্ছে বজ্র কণ্ঠের মতো বলে উঠছে, আজকের মতো বেঁচে গেলি, না হলে আমাদেরকে বিরক্ত করার শাস্তি তোদেরকে দিতাম খুব ভালো করেই। ওই কণ্ঠটা কিন্তু ওই বাড়ির লোকজনও শুনেছিল, তারাও ভয় পেয়েছিল, কি ব্যাপার এরকম ভয়ঙ্কর কণ্ঠে কথা বলে কে। তখন ওই বাড়ির লোকদেরকে খুলে বলা হয় যে কি ঘটনা ঘটেছে। এখানে খালু যে একা দেখেছে বিষয়টা না, ওই দোকানদার দেখেছে, অটোওয়ালা দেখেছে, এবং ওই ভয়ঙ্কর কণ্ঠ ওই বাড়ির লোকজনও শুনেছে। প্রিয় লিসেনার্স, চিন্তা করুন কি ভয়ানক একটা ব্যাপার। তো যাই হোক, ওই রাত্রে ওই অটোতেই উনি শ্বশুরবাড়িতে পৌঁছেছিলেন আল্লাহর রহমতে।
তো এরপরে ওই রকম কোনো সমস্যা খালুর সাথে আল্লাহর রহমতে হয়নি। তো ঘটনাটা এই পর্যন্তই। খুবই অদ্ভুত একটা ব্যাপার, চিন্তা করুন প্রিয় লিসেনার্স, যে প্রত্যেকেই এটা দেখেছে, কিন্তু এমনটা না যে শুধু ওই খালুই এই জিনিসটা ফেস করেছে। ওখানে যারা যারা ছিল প্রত্যেকেই এই ভয়ানক অবয়বগুলোকে প্রত্যক্ষ করেছে। কেমন ভয়ের অনুভূতি মানুষের মধ্যে জাগতে পারে একবার ভাবুন। আর রাতের বেলা সাধারণত আমরা চলাফেরার ক্ষেত্রে আমরা শর্টকাট রাস্তাটাকে বেছে নেই, এটা কিন্তু করা উচিত নয়। কারণ একটা কথা প্রচলিত আছে যে চেনা পথ ঘুরে যাওয়া ভালো, কিন্তু অচেনা পথ বা বিপজ্জনক পথ কম হলেও ওই দিক দিয়ে যাওয়া উচিত নয়। বিশেষ করে রাতের বেলা তো অবশ্যই নয়। দিনের বেলাতেও আমরা কারো কথায় নিজেদের চেনা পথ ঘুরিয়ে অচেনা পথে যদি ঢুকে যাই, দেখবেন যে আমরা অনেক ঘোরাঘুরি করছি। যে সময়টা বাঁচানোর জন্য আমরা এই অচেনা পথে ঢুকেছি, এই ঘুরতে ঘুরতে আর মানুষের কাছে ওই আমাদের গন্তব্য শুনতে শুনতে সেই সময়টাই কেটে যায়। ফলে কোনো লাভ ওভাবে সাধারণত অধিকাংশ সময়ই হয় না। এই জন্য চেনা পথে যাওয়াটাই সবচেয়ে ভালো, আর রাত হলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আসলেই যখন কোনো মানুষের সাথে ভয়ানক ঘটনা ঘটে, এরকম অনেক মানুষ আছে যাদের জীবনের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো অন্য কাউকে বলতে ভয় পায়। কেননা তারা চিন্তা ভাবনা এমন হয় যে যদি ঘটনা কারোর সাথে শেয়ার করার পর কোনো ভয়ানক কিছু হয় তাহলে কি হবে। তো এইরকমই ভূত এফএম শুনতে শুনতে আমার মনের ভিতরে জমে থাকা একটা ভয়ানক ঘটনা, যেটা আসলে আমি শেয়ার করতে চেয়েছি অনেক দিন, কিন্তু পারিনি শেয়ার করতে। কিন্তু এখন ঘটনা শুনতে শুনতে না, মানুষ যেভাবে ঘটনা বলে, আমি আমার ঘটনা বললে খুবই সমস্যাটাই কোথায়। এই জন্য আমি আমার ঘটনাটি শেয়ার করতে চাচ্ছি। ঘটনাটি আজ থেকে প্রায় 6 বছর আগের ঘটনা। আমাদের গ্রামের একেবারে শেষ মাথায় আমাদের বাড়ি, বাড়ির ঠিক পাশেই একটি পুরনো কবরস্থান। ছোটবেলা থেকেই কবরস্থানের পাশ দিয়ে চলাফেরা করতাম, তাই কখনো বিশেষ ভয় লাগেনি। কিন্তু সেই বর্ষাকালে সব কিছু বদলে যায়। এক সন্ধ্যায় গ্রামের একজন বয়স্ক মানুষ মারা যান। ইশারের নামাজ পর তাকে আমাদের বাড়ির পাশে সেই কবরস্থানে দাফন করা হয়। দাফনের সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। সবাই ওই বৃষ্টির কারণে দ্রুত চলে যাচ্ছিল এদিক ওদিক। সেই দিন রাত থেকেই অদ্ভুত ঘটনা শুরু হয়। রাত প্রায় 1:30 ঠিক ওই সময় আমার ঘুম ভেঙে যায়। মনে হলো কেউ যেন খুব আস্তে আস্তে আমাদের টিনের দরজায় ঠোকা দিচ্ছে। ভাবলাম হয়তো কোনো প্রতিবেশী এসেছে, অথবা কেউ হয়তো বিপদে পড়ে দরজা খুলতে বলছে। আমিও দরজা মানুষের উপকার করার জন্য দরজাটি খুললাম এবং খুলে দেখি বাইরে কেউ নেই। চারিদিকে শুধু কুয়াশা আর বৃষ্টি পানি পড়ার শব্দ। আবার ঘরে ফিরে এসে শুয়ে পড়লাম। কয়েক মিনিট পর আবার একই শব্দ, কে যেন আসছে স্পষ্ট এবার বুঝতে পারলাম। জানালা দিয়ে তাকিয়ে দেখলাম কবরস্থানের নতুন কবরের পাশে সাদা কাপড় পরা একজন মানুষ দাঁড়িয়ে আছে। দূর থেকে মনে হচ্ছিল সে মাথা নিচু করে আছে। আমি ভেবেছিলাম হয়তো কেউ কবর জিয়ারত করতে এসেছে রাতের বেলা, আত্মীয়র কথা মনে পড়ে, হয়তো বা অনেক সময় আসেও অনেক মানুষ। কিন্তু কিছুক্ষণ পর আমি দেখলাম সে ধীরে ধীরে মাথা তুলে আমাদের বাড়ির দিকে তাকালো। এত দূর থেকেও মনে হচ্ছিল তার মুখটা যেন অস্বাভাবিক রকমের ফ্যাকাশে। আমি ভয়ে পর্দা টেনে দিলাম জানালার। কয়েক সেকেন্ড পর আবার সাহস করে তাকিয়ে দেখি সেখানে কেউ নেই। কয়েক সেকেন্ড ঠিক তখনই বাড়ির পিছনের উঠান থেকে কারো হাঁটার শব্দ আসতে লাগলো। শুকনো পাতার উপর যেমন কেউ হাঁটছে, এইরকম ধীরে ধীরে হাঁটছে। অথচ সারা জীবন বা সারা উঠোন কাটা তারের বেড়া দিয়ে ঘেরা ছিল, তারপরেও এইরকম শব্দে একজন হাঁটছিল। বাইরে থেকে আমাদের বাড়ির চারিদিকে কাটা তারের বেড়া ছিল, কেন কেউ যাতে না ঢুকতে পারে, কারণ আমরা গরু পালি। যাই হোক, তারপরে আমি বাবাকে ডাকতে যাব, এমন সময় শুনলাম আমার নাম ধরে কেউ আস্তে আস্তে ডাকছে এবং বলছে,
মানে যে বলছে সে মানে এইটা একদম আমার দাদার কণ্ঠ ছিল, মানে কথাটাও কেমন যেন 2-3টা আওয়াজের মতো। আমি বুঝতে পারলাম যে আমার দাদা, অথচ দাদা তো মারা গেছে 5 বছর আগে। পরের দিন সকালে কাউকে কিছু বলিনি, কিন্তু দ্বিতীয় রাতেই ঘটলো আসল ভয়ঙ্কর ঘটনা। রাত 2টার দিকে হঠাৎ বিদ্যুৎ চলে যায়, পুরো বাড়ি অন্ধকার। হঠাৎ কবরস্থানের দিক থেকে কান্নার মতো শব্দ ভেসে আসতে লাগলো। মনে হচ্ছিল কোনো মহিলা খুব কষ্ট করে কাঁদছে। গ্রামের কুকুরগুলো একসঙ্গে চিৎকার শুরু করলো, কিন্তু আশ্চর্যের বিষয়, একটা কুকুরও কবরস্থানের দিকে যাচ্ছিল না। সবাই দূরে দাঁড়িয়ে শুধু তাকিয়েই ছিল। তো তারপর আমি আর আমার ছোট ভাই জানালার ফাঁক দিয়ে সেই দিন রাতের জিনিসটা আবার দেখার ট্রাই করছিলাম, মানে তাকিয়েছিলাম। হঠাৎ করে নতুন কবরের মাটি যেন আস্তে আস্তে নড়তে লাগলো। মনে হলো বা ভিতর থেকে কেউ হয়তোবা এই মাটিটা চাপ দিচ্ছে। এইবার কবরের মাথার কাছে একটা কালো ছায়া দাঁড়িয়ে গেল। ছায়াটার কোনো মুখ স্পষ্ট ছিল না যে কে ওইটা, কিন্তু তার 2টা চোখ যেন লাল আগুনের মতো জ্বলছিল। কয়েক সেকেন্ড পরে সেই ছায়াটা ধীরে ধীরে আমাদের বাড়ির দিকে এগোতে শুরু করলো। যতই কাছে আসছিল ততই চারপাশটা ঠান্ডা হয়ে যাচ্ছিল। আমার ছোট ভাই ভয়ে অজ্ঞান হয়ে যায়। আমি চিৎকার করতে চেয়েও চিৎকার করতে পারছিলাম না, গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। ঠিক তখনই মসজিদ থেকে ফজরের আজান বা আজানের প্রথম ধ্বনি ভেসে আসে। আজানের সঙ্গে সঙ্গে ছায়াটাও থেমে যায়। তারপর ধীরে ধীরে পিছিয়ে আবার কবরস্থানের ভিতরে মিলিয়ে যায়। বিদ্যুৎও ঠিক সেই একই মুহূর্তে ফিরে আসে এবং পরের দিন আমরা কয়েকজন মিলে কবরস্থানে গেলাম। নতুন কবরের চারপাশে মানুষের পায়ের ছাপ ছিল না, কিন্তু কবর থেকে আমাদের বাড়ির দিক পর্যন্ত কাদার উপর এমন কিছু দাগ ছিল যেগুলো মানুষের পায়ের মতো নয়, আবার কোনো পশুর মতোও নয়। গ্রামের সবচেয়ে বয়স্ক একটা লোক আমাদেরকে বলেছিল যে নতুন কবরের পাশে প্রথম কয়েক রাত অকারণে না যাওয়াটাই ভালো। কারণ কিছু কিছু রাত নাকি এমন হয় যে মানুষের চোখে ধরা পড়ে না, তার সব কিছুর ব্যাখ্যা দেওয়া যায় না। মানে এখানে বলতেছে যে সব কিছু ওই বৃদ্ধ যে বয়স্ক লোক আছে কবরের সম্পর্কে কিছু অন্তপক্ষে জানে। যাই হোক, ওই কবরের পাশে রাতে যদি আমরা গ্রামের সেই বাড়িতে যাই, কবরস্থান থেকে বা ওদিকে থেকে কখনো কখনো মনে হয় কেউ আস্তে আস্তে করে 3বার দরজায় ঠোকা দিচ্ছে, কিন্তু সেই ঠোকার জবাব দেওয়ার সাহস আমি আর কোনোদিন করিনি। আমি মানুষের উপকার করতে গিয়ে কত বড় ঝামেলার ভিতরে পড়ে গেলাম সেই দিন। যাই হোক, এই ঘটনার পর আমরা সবাই বিষয়টাকে হালকাভাবে নেইনি। বাবা গ্রামের ইমাম সাহেবকে সব কিছু খুলে বলছিল। তিনি আমাদের বাড়িতে এসে কোরআন তেলাওয়াত করলেন, বললেন, ভয় পেও না, আল্লাহর উপর ভরসা রাখো। যদি সত্যি কোনো অস্বাভাবিক কিছু থেকেও থাকে, আল্লাহ তাআলার ইচ্ছে ছাড়া তো কোনো ক্ষমতা নেই ঠিক করা। কয়েকদিন সব কিছু স্বাভাবিক ছিল, কিন্তু 7ম রাতেই ঘটলো আবার একটা ঘটনা। সেদিন রাত প্রায় 3টে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। মনে হলো কেউ আমার বিছানার পাশে এসে নিঃশ্বাস নিচ্ছে। চোখ খুলতেই দেখলাম ঘরের কোণে কালো ছায়ার মতো কিছু একটা দাঁড়িয়ে আছে। আমি স্পষ্ট কিছু দেখতে পাচ্ছিলাম না, কিন্তু অনুভব করছিলাম কেউ একজন আমার দিকেই তাকিয়ে আছে। সাহস করে সূরা ফালাক ও সূরা নাস পড়তে শুরু করলাম। ঠিক তখনই ছায়াটা ধীরে ধীরে দরজার দিকে সরে গেল। আমি দৌড়ে বাইরে বের হলাম। বাইরে বেরিয়ে দেখি কবরস্থানের দিক থেকে সাদা কাপড় পরা একজন মানুষ আমাদের বাড়ির দিকে হেঁটে আসছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল, তার হাঁটার সময় কোনো পায়ের শব্দ হচ্ছিল না। সে যত এগিয়ে আসছিল, আশেপাশের বাতাস তত ঠান্ডা হয়ে যাচ্ছিল। হঠাৎ সে থেমে যায় বা থেমে মাথা ঘুরিয়ে আমার দিকে তাকালো। আমি তার মুখ দেখতে পেলাম না, কারণ মুখটা যেন
সম্পূর্ণ অন্ধকারে ঢাকা ছিল। ভয়ে আমি চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। কয়েক সেকেন্ড পর সাহস করে চোখ খুলে দেখি সেখানে আর কেউ নেই, কিন্তু মাটিতে ভেজা কাদার ওপর লম্বা লম্বা টানার দাগ পড়ে আছে, যেন কেউ ভারী কিছু টেনে নিয়ে গেছে। পরের দিন সকালে গ্রামের কয়েকজন বৃদ্ধ বা ওই যে বৃদ্ধ দাদাগুলোকে নিয়ে সেই জায়গায় গেলাম। তারা দাগগুলো দেখে চুপ হয়ে গেল। একজন শুধু বললেন, আজ থেকে সূর্য ডোবার পর এই কবরস্থানে একা কেউ আসবে না, একদম নিষেধাজ্ঞা করে দিয়েছে। এরপর আমরা বাধ্য হয়ে বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে যাই। কিন্তু আজও যখন গ্রামের বাড়িতে যাই, গভীর রাতে কবরস্থানের পাশ দিয়ে হাঁটতে গেলে মনে হয় যে অন্ধকারের ভেতর থেকে কেউ একজন চুপচাপ দাঁড়িয়ে আমাকে দেখছে। আমি কখনো আর পিছনে ফিরে তাকাই না, কারণ সেদিন গ্রামের সেই বৃদ্ধ মানুষটি শেষবার আমাকে বলেছিলেন, সব শব্দের উত্তর দিতে নেই, আর সব ডাক মানুষের হয় না। এই ছিল ঘটনা আজকের। যদি আপনাদের কাছে ঘটনা ভালো লাগে তাহলে অবশ্যই ঘটনাটি শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।